3 কমিউনিকেশন 2 এর ম্যাথমেটিক্যাল প্রবলেমস পার্ট 2 তে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা প্রিভিয়াস পার্টে আমরা যে সকল প্রবলেম দেখেছিলাম সেটা ছিল প্রবলেম 5 পর্যন্ত। আজকে আমরা প্রবলেম 6 থেকে শুরু করব। বেসিক্যালি প্রবলেম 5 এ যে ধরনের ইনফরমেশন ছিল এবং যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো ছিল এই সেম একই রকমের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু প্রবলেম 6 এও আছে। আমার মনে হয় প্রবলেম 6টা হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে, এটা আসলে পারা যাবে, কেননা এটা হুবহু প্রবলেম 5 এর মতো। প্রবলেম 7টা আমরা একটু দেখি। প্রবলেম 7টাতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা একটু দেখি। বলা হয়েছে যে এখানে 4টা চ্যানেল ইনফরমেশন। প্রবলেম স্টেটমেন্টটা আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। বলা হচ্ছে যে 4 চ্যানেলস আর মাল্টিপ্লেক্সড ইউজিং টিডিএম। তার মানে এখানে ইনপুটে 4টা চ্যানেল আছে। ইফ ইচ চ্যানেল সেন্ডস 100 বাইটস পার সেকেন্ড, তার মানে এখানে ইনপুট ইনফরমেশন বিট দেওয়া আছে, ইনপুট বিট রেট দেওয়া আছে 100 বাইটস পার সেকেন্ড। আমরা জানি 8 বিটে 1 বাইট, তাহলে 100 বাইটস পার সেকেন্ড মানে হচ্ছে 800 বিটস পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ইনপুট বিট রেট। আর এখানে বলা হয়েছে উই মাল্টিপ্লেক্স 1 বাইট পার চ্যানেল, দ্যাট মিনস এটা হচ্ছে ইউনিট। 1 ইউনিট হচ্ছে 1 বাইট করে। আমরা যখন এটাকে মাল্টিপ্লেক্স করব তখন আমরা যে টাইম স্লটটা নিব সেই টাইম স্লটটা হচ্ছে প্রতিটা চ্যানেলের জন্য 1 বাইট করে। শো দ্য ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিঙ্ক, তাহলে এখানে শো বলতে আসলে ফিগার আঁকার কথা বলা হয়েছে, তার মানে ফিগার একটা এঁকে দেখাতে হবে। দ্য সাইজ অফ দ্য ফ্রেম, ফ্রেমের সাইজ বের করতে বলা হয়েছে। ডিউরেশন অফ দ্য ফ্রেম, ফ্রেমের ডিউরেশন, টাইম ডিউরেশন, অর্থাৎ বিট রেটকে আমরা ইনভার্স করলেই টাইম ডিউরেশন চলে আসবে। ফ্রেম রেট, ফ্রেম রেট বলতেই বিট রেটের কথা বোঝানো হয়েছে। অ্যান্ড বিট রেট ফর দ্য লিঙ্ক, এবং ট্রান্সমিশন লিঙ্কের বিট রেট বের করতে বলা হয়েছে। তাহলে সবার প্রথমে আমরা এই ফিগারটা আঁকার চেষ্টা করি। আমাদের এখানে বলা হয়েছে যে 4টা ইনপুট চ্যানেল আছে, তাহলে আমরা 4টা ইনপুট চ্যানেল নেই। 4টা ইনপুট চ্যানেলকে আসলে 4টা কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন পরীক্ষার সময় তো আসলে কালার দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব না, সেই কারণে আমরা যেটা করতে পারি, ইনপুটকে 1 2 3 4 দিয়ে যদি আমরা নাম্বার দিয়ে মার্ক করি তাহলে বোঝা যাবে যে এখানে 4টা চ্যানেলের কথা বলা হচ্ছে। 4টা চ্যানেলকে টিডিএম করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যানেলের ইনপুট ডেটা রেট হচ্ছে 100 বাইটস পার সেকেন্ড। তাহলে নিচে 100 বাইটস পার সেকেন্ড দিয়ে আমরা মূলত ইনপুট বিট রেট এটা বোঝাবার চেষ্টা করেছি। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এটাকে মাল্টিপ্লেক্স করব 1 বাইট পার চ্যানেল করে। অর্থাৎ এই যে টাইম স্লটে আমরা ভাগ করছি, এভাবে যে আমরা টাইম স্লটে ভাগ করছি, সেই টাইম স্লটগুলো এমনভাবে হবে যে প্রত্যেকটা টাইম স্লটে প্রত্যেকটা চ্যানেল থেকে আমি 1 বাইট করে ইনফরমেশন পাঠাতে পারবো। তাহলে এটা যদি আমার টাইম স্লট 1 হয়, তাহলে ফার্স্ট টাইম স্লটে আমাদের ফার্স্ট চ্যানেলের 1 বাইট ইনফরমেশন, 1 বাইট ইনফরমেশন যাবে দ্বিতীয় টাইম স্লটের 1 বাইট ইনফরমেশন। এভাবে 1 বাইট করে করে আমি ট্রান্সমিট করতে পারবো, 1 বাইট করে করে আমি ট্রান্সমিট করতে পারবো, এটাই আসলে বোঝানো হয়েছে। ঠিক তেমনি এখানে যতগুলো টাইম স্লট থাকবে ততগুলো টাইম স্লটে প্রত্যেকটা চ্যানেল থেকে 1 বাইট করে ইনফরমেশন আমাদের ট্রান্সমিট হয়ে মূলত একটা ফ্রেম তৈরি হবে। এভাবে একটা ফ্রেম তৈরি হবে, এভাবে প্রত্যেকটা চ্যানেল থেকে একটা বাইট করে যাবে, গিয়ে আমাদের এরকম একটা ফ্রেম তৈরি করবে। এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে আমরা ফিগারটা এঁকে নিলাম। এখন ফিগারে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনগুলো আমরা একসাথে বের করতে পারি। যেমন এখানে বলা আছে যে প্রতিটা টাইম স্লটে 4টা চ্যানেল থেকে 4টা বাইট নিয়ে, 4টা 1 বাইট নিয়ে আমার একটা ফ্রেম হচ্ছে। তার মানে একটা ফ্রেমে আসলে 4টা বাইট আছে। আর 1 বাইট যেহেতু 8 বিটের সমান, অর্থাৎ 1 বাইট ইকুয়াল টু 8 বিটস, দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা ফ্রেমের সাইজ হচ্ছে 32 বিটস। তাহলে আমাদের এখানে যেহেতু ইউনিট হচ্ছে 1 বাইট পার চ্যানেল, তাহলে আমরা জানি যে ফ্রেম রেট আর ইনপুট বিট রেট এটা কিন্তু সমান। তাহলে ফ্রেম রেট আর ইনপুট বিট রেট যেহেতু সমান, তাহলে আমাদের ইনপুট বিট রেট হচ্ছে 100 বাইটস পার সেকেন্ড। তার মানে আমাদের ফ্রেম রেটও হবে 100 ফ্রেমস পার সেকেন্ড। অথবা আমরা যদি এটাকে বাইটসকে বিটে পরিণত করি তাহলে 3200 বিট পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ফ্রেম রেট। আর এখান থেকে কিন্তু ফ্রেম রেট থেকে কিন্তু আমরা ফ্রেম ডিউরেশন বের করে ফেলতে পারি। তাহলে আমরা জানি ফ্রেম ডিউরেশন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ফ্রেম রেট। তাহলে 1 বাইটস করে পার চ্যানেল থেকে যেহেতু আসতেছে, তার মানে 1 ডিভাইডেড বাই ফ্রেম রেট, দ্যাট মিনস 100 ফ্রেমস পার সেকেন্ড। তাহলে সেখান থেকে কিন্তু ফ্রেম ডিউরেশন সেকেন্ডে আমরা বের করে নিতে পারবো। তাহলে এটা হবে আমাদের ফ্রেম ডিউরেশন।
তাহলে আমরা সবার প্রথমে দেখি এখানে শো দ্য ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিঙ্ক, এটা দিয়ে আসলে এই ফিগারটার কথা বলা হয়েছে, এই ফিগারটা আমরা এখানে আঁকলাম। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে সাইজ অফ দ্য ফ্রেম। সাইজ অফ দ্য ফ্রেম আমরা কিন্তু বলেছি যে সাইজ অফ দ্য ফ্রেম হচ্ছে 4 ইন্টু 1 ইন্টু 4 বাইটস, দ্যাট মিনস 32 বিটস, এখানেও তা দেখানো হয়েছে। আর 3 নাম্বার হচ্ছে ডিউরেশন অফ দ্য ফ্রেম ডিউরেশন আমরা এখান থেকে বের করেছি। ফ্রেম ডিউরেশন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 100 সেকেন্ড, 1 ডিভাইডেড বাই 100 সেটা আমাদের সেকেন্ডে চলে আসবে ফ্রেম ডিউরেশন। আর এখানে ফ্রেম রেট জানতে চাওয়া হয়েছে। ফ্রেম রেটটা আমরা আসলে এখান থেকে বের করে ফেলতে পারি যে ফ্রেম রেট 3200 বিট পার সেকেন্ড। আর এখানে ফ্রেম রেট ইনপুট বিট রেটকে ভাগ করলেই মূলত আমরা ফ্রেম রেট আর ইনপুট বিট রেট দুটা সমান, সেখান থেকে আমরা ফ্রেম রেট বের করতে পারি। যেহেতু 1 বাইটস পার চ্যানেল করে দেওয়া আছে, সুতরাং ফ্রেম রেট আর ইনপুট বিট রেট সমান, সেটা আমি ইতিমধ্যে বলেছি। দ্যাট মিনস আমাদের ইনপুট বিট রেট ছিল, বাইট রেট ছিল 100 বাইটস পার সেকেন্ড, আর সেক্ষেত্রে আমাদের ফ্রেম রেটও হবে 100 ফ্রেমস পার সেকেন্ড। আর বিট রেট ফর দ্য লিঙ্কের বিট রেট হবে 100, আমাদের 100টা ফ্রেম পার সেকেন্ডে যাচ্ছে, দ্যাট মিনস ফ্রেম রেট ইনটু নাম্বার অফ বিটস পার ফ্রেম। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আমাদের এখানে 100টা ফ্রেম পার সেকেন্ডে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা ফ্রেমের বিট রেট হচ্ছে, প্রত্যেকটা ফ্রেমে 32 করে বিট আছে। তাহলে 100 ইন্টু 32, দ্যাট মিনস 3200 বিট পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের লিঙ্কের বিট রেট। তাহলে এখানে আমরা বলেছি যে 100 ফ্রেমস পার সেকেন্ড, তাহলে সেই 100 এখানে এসছে 100 ফ্রেমস পার সেকেন্ড, আর প্রত্যেকটা ফ্রেমে 32 করে বিট আছে, সেখান থেকে আমি বিট রেট ফর দ্য লিঙ্ক বের করলাম 3200 বিট পার সেকেন্ড। এখন একই রকম প্রবলেম কিন্তু আমার প্রবলেম 8এও দেওয়া আছে, একই রকম জিনিস। এখানে আমরা যদি একটু গিভেন ইনফরমেশন গুলো দেখি তাহলে বুঝতে পারবো। এখানে সুবিধাটা হচ্ছে যে এখানে আসলে বোঝার জন্য এখানে ফিগারটা দেওয়া আছে, তবে পরীক্ষায় যদি দেওয়া হয় তাহলে এই ফিগারটা কিন্তু দেওয়া থাকবে না। তাহলে এখানে আমাদের গিভেন ইনফরমেশন গুলো একটু দেখে নিই। বলা হচ্ছে যে আমাদের এখানে চারটা চ্যানেল আছে, তাহলে ইনপুটে আমরা এখানে চারটা চ্যানেল পেয়েছি এবং প্রত্যেকটা চ্যানেলের আমাদের ইনপুট বিট রেট হচ্ছে 100 কিলোবিট পার সেকেন্ড। 100 কিলোবিট পার সেকেন্ড আমরা এখানে লিখেছি 100 কিলোবিট পার সেকেন্ড। তাহলে এদেরকে আমরা এমনভাবে টাইম ডিভিশন করলাম যে প্রত্যেকটা টাইম স্লটে দুটো করে বিট থাকবে। তাহলে এখন কিন্তু আমাদের ইউনিট 1 বিট করে না। আমরা যদি বিষয়টা একটু বোঝার চেষ্টা করি আগের এক্সাম্পল থেকে, যেমন এখানে আমাদের 5 নাম্বার প্রবলেমে বলা ছিল দ্য ইউনিট অফ ডাটা ইজ 1 বিট, 1 বিট করে ডাটা। অর্থাৎ যখন আমি মাল্টিপ্লেক্স করেছি, আমি যে টাইম স্লটে ভাগ করেছি, আমরা টাইম স্লটে ভাগ করেছিলাম এভাবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যানেল থেকে ফার্স্ট টাইম স্লটে প্রত্যেকটা চ্যানেল থেকে একটা করে বিট নিয়ে আমাদের ফ্রেমটা তৈরি হবে। সেই কারণে এখানে বলা হয়েছিল দ্য ইউনিট অফ ডাটা ইজ 1 বিট। ঠিক তেমনি আমরা যখন সেকেন্ড প্রবলেম 7-এ আমরা বললাম যে উই মাল্টিপ্লেক্স 1 বাইট পার চ্যানেল, তার মানে প্রত্যেকটা টাইম স্লটে প্রত্যেক চ্যানেল থেকে একটা করে বাইট নিয়ে ফ্রেম তৈরি করা হচ্ছে। কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে আমরা টাইম স্লট করছি দুটা বিটস নিয়ে, তার মানে এভাবে আমরা যখন এটাকে ভাগ করব তখন টাইম স্লট এভাবে নিব আমরা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টাইম স্লট। তাহলে ফার্স্ট টাইম স্লটে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আমাদের সোর্স থেকে দুটা বিট, সেকেন্ড সোর্স থেকে দুটা বিট, এভাবে প্রত্যেক সোর্স থেকে দুটা বিট করে নিয়ে আমাদের কিন্তু ফ্রেম তৈরি করা হচ্ছে। তাহলে এই হচ্ছে দুটা প্রবলেমের মধ্যে পার্থক্য। আমরা যদি এখানে টাইম স্লট অফ 2 বিটস না লিখে আমরা ইউনিট লিখতাম, যে এখানে আমরা যদি লিখতাম যে দ্য ইউনিট অফ ডাটা ইজ 2 বিটস, তাহলেও কিন্তু একই কথা বোঝাতো। তার মানে আমরা যখন টাইম স্লটে ভাগ করব তখন দুটা বিট নিয়ে আমরা টাইম স্লটে ভাগ করব, এখান থেকে তাই বোঝা যাচ্ছে আসলে। আর এর বাইরে যেটা আছে শো দ্য আউটপুট উইথ 4 আরবিটারি ইনপুটস, আমাদের আউটপুটটা দেখাতে হবে আরবিটারি, মানে হচ্ছে ইচ্ছা মতো। আমি আমার ইচ্ছা মতো এখানে বিটসটা কনসিডার করতে পারি। যেমন এখানে আমি 110010 এটা নিয়েছি, এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, এটা কিন্তু গিভেন ইনফরমেশন থাকবে না। এটা যেহেতু এই ফিগারটা যেহেতু কোয়েশ্চেনের অংশ না, সুতরাং আমি যখন এই কনফিগারেশনটা একে দেখাবো তখন কিন্তু আমি আমার নিজের মতো করে এই বিট স্ট্রিমটা আমি নিয়ে নিব।
অর্থাৎ কখনো কখনো 1010, কখনো কখনো 1100, এভাবে আমি বিট স্ট্রিমটা কিন্তু নিজের ইচ্ছা মতো নিয়ে নিব। তারপরে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ফ্রেম রেট, ফ্রেম রেট জানতে চাওয়া হয়েছে, ফ্রেম ডিউরেশন জানতে চাওয়া হয়েছে, বিট রেট জানতে চাওয়া হয়েছে, বিট ডিউরেশন জানতে চাওয়া হয়েছে। বেসিক্যালি প্রবলেমটা আগেরটার মতোই, প্রবলেম 7-এ আমরা যে জিনিসটা করেছি একই রকম, পার্থক্য শুধু এখানেই যে কেবলমাত্র এখানে প্রত্যেকটা টাইম স্লটে দুটা করে বিট, আগেরটাতে ছিল একটা করে বিট, একটা করে বাইট, আর এখানে হচ্ছে দুটা করে বিট নিয়ে একটা টাইম স্লট। তাহলে এখানে আমরা ফিগারটা খুব সহজে এঁকে নিতে পারি। আমাদের 4টা চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেলের ইনপুট বিট রেট হচ্ছে 100 কিলো বিটস পার সেকেন্ড করে, এবং প্রত্যেকটা টাইম স্লটে দুটা করে বিট। এভাবে আমরা টাইম স্লটটাও কিন্তু আমরা দেখিয়ে নিতে পারি। আমরা যখন এই প্রবলেমটা করব, এটা যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা অবশ্যই এই টাইম স্লটটা কিন্তু দেখিয়ে নিব যে এটা 1 নম্বর টাইম স্লট, এটা 2 নম্বর টাইম স্লট। ঠিক আছে, তাহলে সুবিধা হবে কি, সুবিধা হবে আমরা যখন ফ্রেম করব তাহলে ফ্রেমটা বোঝা ইজি হবে। যেমন এখানে আমাদের T1 থেকে ফার্স্ট সোর্স থেকে 10 এসছে, 10 এসছে, 01, 11, এভাবে আমরা আসলে ফ্রেম তৈরি করেছি। তার মানে প্রত্যেকটা ফ্রেমে আমাদের 4টা করে বিট থাকবে। ঠিক আছে, 4টা করে বিট থাকবে, এভাবে আমরা ফ্রেমগুলো তৈরি করব। তাহলে এখানে আমাদের, আমরা জানি যে ইনপুট বিট রেট এবং ফ্রেম রেট সমান কখন, যদি আমাদের ডিউরেশন, যদি আমাদের ইউনিট হয় 1 বিট করে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ইনপুট বিট রেট এবং ফ্রেম রেট সেম হয় কখন, এই যে আমরা এখানে লিখে দিয়েছি ইনপুট ইনপুট বিট রেট এবং ফ্রেম রেট, ইনপুট বিট রেট এবং ফ্রেম রেট দুইটা সমান কখন, যদি আমাদের ইউনিট অফ ডাটা 1 হয়, যদি আমাদের ডাটা ইউনিট 1 হয়, তাহলেই কিন্তু আমাদের ফ্রেম রেট আর ইনপুট বিট রেট সমান হবে। কিন্তু আমাদের এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে কিন্তু বলা হয়েছে ইউনিট অফ ডাটা ইজ 2 বিট, তাহলে ফ্রেম রেটটা কি হয়ে যাবে, ইনপুট বিট রেটকে আমি 2 দিয়ে ডিভাইড করব। তাহলে আমাদের ইনপুট বিট রেট যা, সেটাকে দিয়ে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের ফ্রেম রেটটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা ফ্রেম রেট এভাবে বের করতে পারি। আমাদের ইনপুট বিট রেট যেহেতু 100 কিলো বিটস পার সেকেন্ড, তাহলে আমাদের ফ্রেম রেট হবে 100 কিলো বিট পার সেকেন্ড ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 50 কিলো ফ্রেমস পার সেকেন্ড, সেটাই হবে আমাদের ফ্রেম রেট। আর ফ্রেম রেট থেকে আমরা ফ্রেম ডিউরেশন বের করতে পারি 1 ডিভাইডেড বাই ফ্রেম রেট, তাহলে সেখান থেকে আমাদের ফ্রেম ডিউরেশনটা আমরা কিন্তু বের করে নিতে পারি। আর এখান থেকে কিন্তু আমরা বিট রেট, আমরা বিট রেটও বের করে ফেলতে পারি। তাহলে আমাদের 50,000 ফ্রেমস পার সেকেন্ড, আর প্রত্যেকটা ফ্রেমে আছে 8টা করে বিট, তাহলে 50,000 ফ্রেমস পার সেকেন্ড ইনটু 8 যদি আমি মাল্টিপ্লাই করি, এটার সাথে যদি 8 মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের বিট রেটটা চলে আসবে। আর বিট রেট থেকে আমরা বিট ডিউরেশন বের করতে পারি, আমরা জানি বিট ডিউরেশন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বিট রেট। তাহলে এই হচ্ছে আমাদের হোমওয়ার্কের যে প্রবলেমটা ছিল, সেটা আমরা এখানে বলে দিলাম, আলোচনা করলাম। এরপরে 9 নম্বর যে প্রবলেমটা আছে, 9 নম্বর প্রবলেমটা এখানে যে গিভেন ইনফরমেশন, সেটা একটু দেখি। আমরা প্রথমে প্রবলেম স্টেটমেন্টে একটু পড়ি। ইফ দ্য এসএনআর হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও একটা ওয়্যারলেস কমিউনিকেশন লিংকে সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া আছে 20 ডেসিবেল, 20 ডেসিবেল দেওয়া আছে, এবং রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ দেওয়া আছে 30 কিলো হার্টজ। তাহলে এখান থেকে বের করতে হবে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ডাটা রেট দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড। তাহলে ম্যাক্সিমাম ট্রান্সমিটেবল, ম্যাক্সিমাম ডাটা রেট যেটা, সেটা আমাদের বের করতে হবে। আর এখানে বলা হয়েছে ইউএস ডিজিটাল সেলুলার স্ট্যান্ডার্ডের সাথে আমাদের প্রাপ্ত যে ডাটা রেট, সেটাকে কম্পেয়ার করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা এসএনআরটা দেখি। এসএনআর এর ভ্যালু এখানে দেওয়া আছে 20 ডেসিবেল। আগে আমরা গিভেন ভ্যালুস লিখবো, পরে এখানে 100 দিয়ে কি বোঝানো হয়েছে সেটা আমরা পরে বোঝার চেষ্টা করব। আগে আমরা গিভেন ইনফরমেশন গুলো লিখে নিই। তাহলে এখানে এসএনআর এর ভ্যালু দেওয়া আছে 20 ডেসিবেল, সেটা আমরা এখানে লিখলাম। এখানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ দেওয়া আছে 30 কিলোহার্টজ, সেটা আমরা লিখলাম। এটা বেসিক্যালি বি এর ভ্যালু 30 কিলোহার্টজ। এখন আমরা এসএনআর বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করব। এসএনআর মানেই কিন্তু সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যাল টু নয়েজ রেশিও। তার মানে আমরা এখানে দুইটা পাওয়ার থাকবে, এখানে দুইটা জিনিসের পাওয়ারের কথা আমরা বলছি। একটা হচ্ছে পাওয়ার অফ সিগন্যাল, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। তার মানে সিগন্যালের পাওয়ার অর্থাৎ আমার ইনফরমেশন সিগন্যালের পাওয়ার যদি বেশি হয় তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও বেশি হবে, আর আমাদের যদি নয়েজ আনওয়ান্টেড সিগন্যাল যেটা সেটার পাওয়ার যদি বেশি হয় তাহলে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও কম হবে। তাহলে এখানে আমাদের যে এসএনআর দেওয়া আছে সেটা হচ্ছে 20 ডেসিবেল। বেসিক্যালি আমাদের পাওয়ারটা হচ্ছে সিগন্যালের পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, ঠিক আছে, কিন্তু আমরা যখন সিগন্যাল টু নয়েজ রেশিও ক্যালকুলেট করি তখন আসলে আমরা ক্যালকুলেট করি হচ্ছে ডেসিবেল। তখন আমরা ওয়াট কিংবা ইউনিট লেস কোনো আমাদের ইউনিট থাকে না, তখন আমরা ক্যালকুলেট করি ডেসিবেলে। আর ডেসিবেলে যখনই ক্যালকুলেট করব তখন বেসিক্যালি এটা 10 লগে চলে আসবে লগারিদম, কেননা আমরা জানি লগারিদম স্কেলে যখন আমরা ক্যালকুলেট করি তখন তার ইউনিট হয়ে যায় ডেসিবেলে। তাহলে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিওকে আমরা মূলত ক্যালকুলেট করছি 10 লগ, যে লগের বেস হচ্ছে 10, এবং সেখানে আমরা একটা ভ্যালু আমরা নিয়ে আসব। এখান থেকে যে রেশিওটা পিএস ডিভাইডেড বাই পিএন করার পর আমরা যে ভ্যালুটা পাবো সেটাই মূলত এক্স, আর এটা যখন আমরা 10 লগ 10 করব তখন মূলত এটা ডেসিবেলে চলে আসবে। এই ভ্যালুটা এসএনআর যে সিগন্যাল টু নয়েজ রেশিও যেটা সেটা তখন ডেসিবেলে অর্থাৎ লগারিদমে আমাদের চলে আসবে। এই হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিওর ক্যালকুলেশন। আমরা বলেছি যখন সিগন্যালের পাওয়ার বাড়বে তখন এসএনআর এর ভ্যালুটা বেড়ে যাবে, এই রেশিওটা বেড়ে যাবে। ঠিক তেমনি আমরা যদি এখানে আমাদের এই ভ্যালুটা সিগন্যালের পাওয়ারটা ফিক্স রেখে আমরা যদি নয়েজের পাওয়ারটা বাড়িয়ে দিই, তাহলে আমাদের এসএনআর এর ভ্যালুটা কিন্তু কমে যাবে, এসএনআর এর ভ্যালু কমে যাবে, কেননা তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমাদের রিলেশনশিপটা হবে এরকম যে নয়েজের পাওয়ার বেড়ে যাচ্ছে সে কারণে সিগন্যাল টু নয়েজ রেশিও কমে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ডিজায়ার্ড না, এটা আমাদের কাম্য না। আমাদের কাম্য হচ্ছে যাতে সিগন্যালের পাওয়ারটা বেশি থাকে, আর সিগন্যালের পাওয়ার যত বেশি থাকবে নয়েজের পাওয়ার যত কম থাকবে, অর্থাৎ এসএনআর এর ভ্যালু যত বেশি হবে তত খুব সহজে আমরা সিগন্যালকে আমরা রিসিভ করতে পারবো, রিসিভিং এন্ডে সিগন্যালকে খুব সহজে আমরা রিসিভ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এসএনআর এর সিগনিফিকেন্স। এখন আমরা প্রবলেমে ফিরে যাই। আমাদের এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ডেটা রেট। তাহলে একটা ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ডেটা রেট বের করার জন্য কিন্তু আমাদের শ্যানন চ্যানেল ক্যাপাসিটি থিওরামটা আমাদের ব্যবহার করতে হবে, যেখান থেকে আমরা আসলে ম্যাক্সিমাম পসিবল ডেটা রেটটা বের করতে পারি। তাহলে এখানে সেই ফর্মুলাটা হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি সি, এখানে সিটা হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, বিটা হচ্ছে ব্যান্ডউইডথ, log 2 দ্যাট মিন্স লগ যেটার বেস হচ্ছে 2। তাহলে লগারিদম স্কেলে আমরা এই ক্যালকুলেশনটা করতে হবে, যেখানে লগের বেস হচ্ছে 2, 1 প্লাস এসএনআর দ্যাট মিন্স 1 প্লাস সিগন্যাল টু নয়েজ রেশিও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যান্ডউইডথ আছে আর এসএনআর আছে, তাহলে দুটা ভ্যালুর স্কেল কিন্তু আলাদা। যেমন আমাদের এখানে এসএনআরটার ভ্যালু দেওয়া আছে 20 ডেসিবেলে, দ্যাট মিন্স এটা আছে লগারিদমে, আর এখানে যে ব্যান্ডউইডথ আছে সেটার ভ্যালু দেওয়া আছে কিলোহার্টজে, তার মানে এসআই ইউনিটে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু। তাহলে একটা আছে লগারিদমে, একটা আছে নিউমেরিকে। তাহলে এটাতে আমি কিন্তু এই ভ্যালুগুলো এখানে বসাতে পারবো না, কেননা যেহেতু তাদের স্কেল আলাদা সুতরাং আমরা তাদেরকে এখানে বসাতে পারবো না। আমরা কি করতে পারি, আমরা ব্যান্ডউইডথকে লগারিদমে নিয়ে আসতে পারি অথবা এসএনআর কে নিউমেরিকে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের এখানে যে দুটা ভ্যারিয়েবল আছে এই দুটা ভ্যারিয়েবলের স্কেল সেম হইতে হবে, হয় ব্যান্ডউইডথকে নিউমেরিক এবং এসএনআর দুইটাকেই নিউমেরিক হইতে হবে, অথবা ব্যান্ডউইডথ এবং এসএনআর দুইটাকেই লগারিদম হইতে হবে। তাহলে এই কনভার্সনটা আমাদের দেখতে হবে। তার আগে আমরা এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে সি দিয়ে আমরা আসলে চ্যানেল ক্যাপাসিটি বোঝাচ্ছি। চ্যানেল ক্যাপাসিটি মানেই হচ্ছে একটা চ্যানেল ম্যাক্সিমাম কি পরিমাণ ডেটা রেট ট্রান্সমিট করতে পারবে সেই ক্যাপাসিটির কথা বোঝানো হচ্ছে। আর সেই ক্যাপাসিটি মূলত প্রকাশ করা হয় ডেটা রেট হিসেবে, অর্থাৎ বিট পার সেকেন্ড হিসেবে। তাহলে আমরা চ্যানেল ক্যাপাসিটির ইউনিট বিট পার সেকেন্ডে পাচ্ছি, আর এখানে যেহেতু ব্যান্ডউইডথ এবং এসএনআর আছে তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক কিন্তু রয়েই গেছে। চ্যানেল ক্যাপাসিটির সাথে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডউইডথের সম্পর্ক কিন্তু প্রপোর্শনাল, অর্থাৎ ব্যান্ডউইডথ বাড়লে চ্যানেল ক্যাপাসিটি বাড়বে, ব্যান্ডউইডথ কমলে চ্যানেল ক্যাপাসিটি কমবে। ঠিক তেমনি আমাদের এই ব্যান্ডউইডথ এবং চ্যানেল ক্যাপাসিটির মধ্যে সম্পর্ক হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু এখানে আমরা এসএনআর যেটা দেখতে পাচ্ছি সিগন্যাল টু নয়েজ রেশিও, তার সাথেও কিন্তু চ্যানেল ক্যাপাসিটির সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল।
তার মানে সিগন্যাল টু নয়েজ রেশিও যদি আমি বাড়াই তাহলে কিন্তু চ্যানেল ক্যাপাসিটি বাড়বে, কিন্তু কিভাবে বাড়বে? লগারিদমিক হারে বাড়বে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে ব্যান্ডউইথ বাড়ালে চ্যানেল ক্যাপাসিটি বাড়বে, ঠিক তেমনি এসএনআর বাড়ালেও চ্যানেল ক্যাপাসিটি বাড়বে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে যে ব্যান্ডউইথ আছে এটাকে আমরা ডেসিবেলে নিয়ে যাব, এটা নিউমেরিকে আছে এটাকে ডেসিবেলে নিয়ে যাব, অথবা আমাদের যে এসএনআরটা আছে ডেসিবেলে এটাকে আমরা নিউমেরিকে নিয়ে যাব। এখানে কোয়েশ্চেনে আমাদের এসএনআর এর ভ্যালু লগারিদমে ছিল, এটাকে আমাদের মূলত নিউমেরিকে নিয়ে আসা হয়েছে। তাহলে এটা আমরা একটু কনভার্সনটা দেখি যে কিভাবে এই কনভার্সনটা করা হয়, কিভাবে নিয়ে আসা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে টেবিলটা আছে এই টেবিলের ডান পাশে আছে আমাদের লগারিদমিক ভ্যালু অথবা লগারিদমিক স্কেল যেটা ডেসিবেলে আছে, আর এই পাশে আছে নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ যদি পাওয়ার বলি তাহলে পাওয়ার, যদি আমাদের অ্যামপ্লিটিউড অথবা ভোল্টেজ বলি তাহলে সেই ভ্যালুগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু। তাহলে এখানে নিউমেরিক থেকে কিভাবে আমরা লগারিদমে কনভার্ট করতে পারি অথবা লগারিদমিক স্কেল থেকে আমরা কিভাবে নিউমেরিক্যাল স্কেলে নিয়ে আসতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা যদি প্রথমে 10 টু দি পাওয়ার 1 অর্থাৎ 10 এর কথা বলি তাহলে 10 এর করসপন্ডিং নিউমেরিক ভ্যালু কত? 10 এর করসপন্ডিং নিউমেরিক ভ্যালু হচ্ছে 10। কেন? কারণ এখানে যে 1 আছে আমরা জানি যখন লগারিদম করি তখন কিন্তু এই লগ এর পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, তাহলে সামনে এসে মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে 1 ইন্টু 100 দ্যাট মিনস 1 ইন্টু 10 দ্যাট মিনস 10ই থাকছে। তারপরে এখানে 10 টু দি পাওয়ার 2 আছে যেটা হচ্ছে 100, তাহলে এখানে লগারিদম স্কেলে কি করব, এই 2টাকে আমরা এই সামনে নিয়ে আসবো, তাহলে 2 এর সাথে 10 মাল্টিপ্লাই হবে দ্যাট মিনস আমরা লগারিদমের স্কেলে পাচ্ছি 20। ঠিক তেমনি 10 টু দি পাওয়ার 3 লগারিদম যখন করব আমরা লগ থেকে লগে যখন আমরা ক্যালকুলেট করব তখন এখানে এই 3টাকে আমরা সামনে নিয়ে আসবো দ্যাট মিনস 3 ইন্টু 10 দ্যাট মিনস 30। একইভাবে আমরা 40 50 60 এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তার মানে আমাদের ভ্যালুটা যখন 10 টু দি পাওয়ার n, ভ্যালুটা যখন 10 টু দি পাওয়ার n তখন কিন্তু আমাদের এই লগারিদমিক স্কেলে সেটা হয়ে যাবে n ইন্টু 10, n ইন্টু 10। যখন আমাদের 10 টু দি পাওয়ার 6, যখন আমাদের 10 টু দি পাওয়ার 6 তখন লগারিদমিক স্কেলে সেটা কিন্তু 6 ইন্টু 10 দ্যাট মিনস 60। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে নিউমেরিক ভ্যালুতে যখন আমরা 10 এর পাওয়ার হিসেবে বাড়াচ্ছি, এক্সপোনেন্ট হিসেবে বাড়াতে থাকছি ভ্যালুটা, তখন লগারিদমে সেই ভ্যালুটা কিন্তু যোগ হচ্ছে। যেমন আমি যখন 10 টু দি পাওয়ার 2 করছি তাহলে এখানে 10 এর সাথে 10 মাল্টিপ্লাই হচ্ছে, আর এখানে 10 আর 10 কিন্তু যোগ হচ্ছে, এখানে মাল্টিপ্লিকেশন আর লগারিদমিক স্কেলে সেটা যোগ। এখানে 10 এর সাথে তিনটা 10, 10 ইন্টু 10 ইন্টু 10 দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 3, এখানে তিনটা 10 আমি মাল্টিপ্লাই করছি আর এখানে তিনটা 10 আমি যোগ করছি, 10 প্লাস 10 প্লাস 10 ইকুয়াল টু 30। তাহলে এই হচ্ছে নিউমেরিক ভ্যালু এবং লগারিদমিক স্কেলের মধ্যে পার্থক্য। আমরা লগ স্কেলে যেখানে যোগ করব সেখানে নিউমেরিক স্কেলে আমরা মাল্টিপ্লাই করব, 10 টু দি পাওয়ার 10 এর পাওয়ার হিসেবে সেটা চলে আসবে। তাহলে এইভাবে আমরা স্কেলে মাল্টিপ্লিকেশন করতে পারি এবং নিউমেরিক ভ্যালু থেকে লগারিদম অথবা লগারিদম থেকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে পারি। তাহলে এখানে আমাদের আছে 20 ডেসিবেল, তাহলে 20 ডেসিবেলের করসপন্ডিং যে নিউমেরিক ভ্যালু সেটা আমরা বের করতে পারি একইভাবে, যে এখানে 20 আছে, 20 মানে হচ্ছে 2 ইন্টু 10 দ্যাট মিনস এই 2টা পাওয়ার হিসেবে উপরে চলে আসবে দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, আর আমরা জানি 10 টু দি পাওয়ার 2 হচ্ছে 100। তাহলে এভাবে আমরা লগারিদমিক স্কেল থেকে নিউমেরিক স্কেলে নিয়ে আসতে পারি। যেহেতু আমাদের 20 ডিবি ছিল তাহলে 20 ডিবির করসপন্ডিং নিউমেরিক ভ্যালু হচ্ছে 100। এখন এখানে 10 20 30 40 এভাবে দেওয়া আছে দেখে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেললাম, কিন্তু যদি আমাদের এখানে 10 20 30 40 না থেকে আমাদের অন্য কোনো ভ্যালু থাকে 35 45 49 47 এরকম যদি কোনো ভ্যালু থাকে তাহলে কিন্তু এত ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো না, তখন আসলে আমাদের ক্যালকুলেটরের সহযোগিতা নিতে হবে। যেমন আমাদের এখানে প্রথমে আমরা বলেছি যে x একটা নিউমেরিক ভ্যালু, এটাকে আমরা কিভাবে ডেসিবেলে প্রকাশ করছি, যেমন আমরা পাওয়ারের কথা বলেছি যে এখানে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার ছিল, সেখানে আমাদের নিউমেরিকে এক্স এর ভ্যালু এসছে, সেখান থেকে আমরা ডেসিবেল বের করব 10 লগ, লগের বেস হচ্ছে 10, এভাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে 25 যদি হয়, এখানে আমাদের যদি ডেসিবেলে ভ্যালু 25 ডেসিবেল থাকে তাহলে এটার করসপন্ডিং আমাদের যে নিউমেরিক ভ্যালু সেটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ এই যে এখানে এক্সটা আছে এই এক্স এর ভ্যালুটা
কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমেই আমরা এই ফর্মুলাতে ভ্যালু বসাই। আমাদের এখানে ডেসিবেল হিসেবে আছে 25 ডেসিবেল, এবং এক্স এর ভ্যালু আমরা আসলে ক্যালকুলেট করতে চাই। তাহলে এখানে এক্স এর ভ্যালু যেহেতু ক্যালকুলেট করতে চাই, তাহলে 10 লগ এক্স নিয়ে আসলাম, আর এই 10টাকে এখানে ডিভাইড আকারে নিয়ে আসলাম। তাহলে 25 ডিভাইডেড বাই 10, এখান থেকে আমরা 2.5 পাচ্ছি। আর এখানে আমাদের লগ আছে, আমরা যেহেতু শুধুমাত্র এক্সটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের লগটাকে বাদ দিতে হবে। তাহলে লগ বাদ দেওয়ার জন্য আমরা অ্যান্টাই লগ নিয়ে আসলাম, লগ ইনভার্স নিয়ে আসলাম। তাহলে 10 আর লগ ইনভার্স, দুটো আমাদের লগ আর লগ ইনভার্স ক্যালকুলেশন আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, যেটা হচ্ছে 2.5 এর লগ ইনভার্স। আর লগ ইনভার্স মানেই হচ্ছে 10 এর পাওয়ার। দ্যাট মিনস এখানে যে ভ্যালুটা থাকবে লগ ইনভার্সে, সেটাই কিন্তু 10 এর পাওয়ার হিসেবে চলে আসবে। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বের করতে পারি 10 টু দি পাওয়ার 2.5 হিসেবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 2.5 হলে ক্যালকুলেটরে যে ভ্যালু আসবে সেটাই হবে আমাদের রেজাল্ট। তার মানে এখানে যদি আমাদের 25 ডেসিবেল না থেকে 35 ডেসিবেল হয়, তাহলে আমাদের তার করসপন্ডিং নিউমেরিক ভ্যালু এক্স এর ভ্যালু হবে 10 টু দি পাওয়ার 3.5, 10 টু দি পাওয়ার 3.5। তাহলে এভাবে আমরা কিন্তু এই ডেসিবেল থেকে নিউমেরিকে অথবা নিউমেরিক থেকে ডেসিবেলে আমরা কনভার্ট করতে পারি। তাহলে এই হচ্ছে প্রসেস। আমরা এখানে এই কাজটাই করলাম যে ডেসিবেল থেকে করসপন্ডিং নিউমেরিকে নিয়ে আসলাম 10 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 100। এখন কিন্তু আমাদের ব্যান্ডউইথ এটাও নিউমেরিকে আছে, এবং আমাদের এসএনআর এটাও কিন্তু নিউমেরিকে আছে। যেহেতু দুইটা ভ্যালু একই স্কেলে, নিউমেরিক স্কেলে, সুতরাং এখন আমরা ভ্যালু বসাতে পারি। তাহলে এখানে আমরা ভ্যালু বসালাম 30 কিলো হার্স 10 টু দি পাওয়ার 3, 30 কিলো মানে 10 টু দি পাওয়ার 3, লগ টু 1 প্লাস 100। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে ফর্মুলা, আর এখানে 1 প্লাস 100, এসএনআর এর ভ্যালু 100 বসালাম। আর এখানে লগ 2 আছে, লগ বেস 2 এর ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা সবাই জানি। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি লগ 2 বেসের ক্যালকুলেট করতে চাই, যদি আমরা এখানে ধরে নিই যে লগ 2 বেস 2, এখানে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাদের ফর্মুলাটা হবে এরকম। যে আমরা এখানে 10 দিয়ে ক্যালকুলেট করব, আমাদের ক্যালকুলেটরে যে 10 বেস আছে সেই 10 বেস দিয়ে আমরা ক্যালকুলেট করব। তাহলে সেটা হবে যে log x ডিভাইডেড বাই log 2, log 2 ডিভাইডেড বাই log 2। তাহলে এখানে লগ আর এখানে লগ, দুটা লগই কিন্তু বেসিক্যালি 10 বেজে আছে। তাহলে এখানে 10টা আর উল্লেখ করলাম না, নয়তো কনফিউশন তৈরি হবে। তাহলে আমরা লগ 2, এখানে যেমন 101 আছে, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এখানে ভেতরে লগ 2 এর ভেতরে আমাদের 100 প্লাস 1, দ্যাট মিনস 101 আছে। তাহলে এই 101 এর ভ্যালু আমরা কিভাবে লগ বেস 2 তে ক্যালকুলেট করব? তার মানে এখানে x এর ভ্যালু হচ্ছে 101। তাহলে এখানে 101 থাকলে সিম্পলি আমরা এখানে 101 বসাবো, দ্যাট মিনস লগ 101 ডিভাইডেড বাই লগ 2। এটা করলেই মূলত আমাদের ভ্যালুটা চলে আসবে, ক্যালকুলেটরে যে ভ্যালু আসে সেটাই আমরা এখানে বসালাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পসিবল ডেটা রেট, যেটা আছে বিট পার সেকেন্ডে। তাহলে এখান থেকে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ডেটা রেট, অর্থাৎ বিট পার সেকেন্ড, সেটা আমরা কিন্তু বের করে ফেললাম। এখন বলা হয়েছে কম্পেয়ার দিস রেট টু দ্য ইউএস ডিজিটাল সেলুলার স্ট্যান্ডার্ড। এখন ইউএস ডিজিটাল সেলুলার স্ট্যান্ডার্ড এটা কিন্তু মোবাইল কমিউনিকেশনের খুব ইন্ট্রোডাক্টরি লেভেলের যে স্ট্যান্ডার্ড ছিল, জেনারেশন ছিল তাদের মধ্যে একটা। তাহলে সেটার ডেটা রেট আমাদের একটু মনে রাখতে হবে। ইউএস সেলুলার ডিজিটাল স্ট্যান্ডার্ডের ডেটা রেট হচ্ছে 48.6 কিলোবিট পার সেকেন্ড। এখন এটার সাথে ইউএস ডিজিটাল সেলুলার স্ট্যান্ডার্ডের ডেটা রেটের সাথে আমরা যদি আমাদের এই প্রাপ্ত ডেটা রেটকে কম্পেয়ার করি, তাহলে এটাকে আমরা ভাগ করলে অ্যারাউন্ড 4 এর মতো পাবো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এখানে রেজাল্ট থেকে যে ডেটা রেট পাওয়া গেছে সেটা ইউএস সেলুলার ডিজিটাল স্ট্যান্ডার্ডের ডেটা রেটের 4 গুণ, এটা আমরা বলতে পারি। তাহলে এই ছিল আমাদের প্রবলেম 9। এখন এখানে আমরা আরেকটা প্রবলেম আছে একই রকম, শুধুমাত্র এখানে এসএনআর এর দুটো ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে 10 ডিবি, একটা হচ্ছে 30 ডিবি। আর এখানে একইভাবে ব্যান্ডউইথের ভ্যালু দেওয়া আছে। পার্থক্য হচ্ছে ওখানে ইউএস সেলুলার ডিজিটাল স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে বলা হয়েছিল, আর এখানে জিএসএম স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতে বলা হয়েছে।
তাহলে এখান থেকে আমি বের করতে পারি, সলিউশন বের করতে পারি। এখানে এসএনআর এর ভ্যালু দেওয়া আছে 10 ডিবি, তাহলে 10 ডিবির করসপন্ডিং আমরা জানি 10 ডিবি করসপন্ডিং নিউমেরিক ভ্যালু হচ্ছে 10, তাহলে আমরা এটা লিখলাম। আর এখানে ব্যান্ডউইথের ভ্যালু দেওয়া আছে 200 কিলোহার্টজ, তাহলে দুটাই আমাদের নিউমেরিকে আছে। এখন সরাসরি আমরা এই শ্যানন চ্যানেল ক্যাপাসিটি থিওরামে আমরা ফর্মুলাতে আমি ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি। বি এর ভ্যালু বসালাম, এসএনআর এর ভ্যালু বসালাম, ঠিক তেমনি আগে যেরকম দেখিয়েছিলাম ঠিক তেমনি আমরা লগ বেস 2 তে ক্যালকুলেট করলাম। করার পরে আলটিমেটলি আমরা যে ভ্যালু পেয়েছি, আমরা যে ডাটা রেট ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ডাটা রেট পেয়েছি, সেই ডাটা রেটের সাথে আমরা জিএসএম ডাটা রেটকে কম্পেয়ার করব। এটা হচ্ছে জিএসএম এর ডাটা রেট, যেটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যখন কম্পেয়ার করলাম, দুইটা ডাটা রেটকে ভাগ করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যারাউন্ড 2.55, অর্থাৎ আমাদের প্রাপ্ত যে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ডাটা রেট সেটা জিএসএম স্ট্যান্ডার্ডের চেয়ে 2.55 গুণ বেশি বড় হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পার্ট ছিল, কেননা এখানে এসএনআর 1 দেওয়া আছে এবং এসএনআর 2 দেওয়া আছে। আমরা এসএনআর 1 এর জন্য আমরা এখানে C1 এর ভ্যালু বের করেছি। এখন এখানে আরেকটা এসএনআর আছে, এসএনআর 2 আছে, তাহলে একইভাবে এসএনআর 2 এর জন্য কিন্তু C2 এর ভ্যালু বের করতে হবে। এসএনআর 2 এর জন্য কিন্তু C2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আমাদের এই C2 এর ভ্যালুটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে। এখানে খুব একটা প্রবলেম নেই, এখানে 30 এসএনআর এর ভ্যালু 30 ডিবি দেওয়া আছে, তাহলে 30 ডিবির করসপন্ডিং যে নিউমেরিক ভ্যালু সেটা আমাদের এখানে বসাতে হবে। এরপরে মূলত পিসিএম সিস্টেমের কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিছু প্রবলেম দেওয়া আছে। এখন পিসিএম সিস্টেমের প্রবলেম বোঝার জন্য সবার প্রথমে পালস কোড মডুলেশন এই টেকনিকটা আমাদের পড়তে হবে, যেটার আরেকটা নাম আমরা জানি অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। তাহলে মূলত এই সিস্টেমটা হচ্ছে তিনটা ব্লক নিয়ে, পিসিএম এ তিনটা ব্লক থাকে, একটা হচ্ছে স্যাম্পলিং, একটা হচ্ছে কোয়ান্টাইজিং, আর একটা হচ্ছে এনকোডিং। তাহলে এই তিনটা স্টেপে মূলত আমরা পিসিএমটা করি, অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যালকে আমরা একটা ডিজিটাল ডেটা স্ট্রিমে আমরা পরিণত করি। এই প্রসেসটাকেই আমরা বলি পিসিএম। তাহলে পিসিএম এ সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা অ্যানালগ সিগন্যাল ইনপুটে। অ্যানালগ সিগন্যালকে আমরা বলছি কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। কেন? কারণ এই সিগন্যালটার এটা হচ্ছে আমাদের টাইম এক্সিস টি, আর ওয়াই এক্সিস যেটা সেটা হচ্ছে ভোল্টেজ অথবা অ্যামপ্লিটিউড এক্সিস। তাহলে ভোল্টেজ অথবা অ্যামপ্লিটিউড এক্সিস। তাহলে এখানে আমরা যে কোনো জায়গায় আমরা যদি মার্কারটাকে প্লেস করি তাহলে কিন্তু তার করসপন্ডিং অ্যামপ্লিটিউডটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, যেখানেই আমরা এই মার্কারটা প্লেস করি না কেন সেখানেই কিন্তু আমরা এর করসপন্ডিং অ্যামপ্লিটিউডটা বের করে ফেলতে পারবো। তাহলে এই অ্যানালগ সিগন্যালটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম, আর এটাকে আমরা কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালও কিন্তু বলছি, কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালও বলছি। কেন বলছি? কারণ এই সিগন্যালটাকে এটাকে আমরা কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল বলছি এই কারণে, কেননা আমরা এখানে যেখানেই মার্কার প্লেস করি না কেন সেখানেই কিন্তু আমরা একটা ভ্যালু পাবো, সেখানেই আমরা একটা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু পাচ্ছি। এই ভ্যালুগুলো কিন্তু অনেক বেশি ভ্যালু, আমরা বলতে পারবো না যে অসীম সংখ্যক ভ্যালু, কিন্তু তারপরও এই ভ্যালুগুলো কিন্তু অনেক বেশি সংখ্যক ভ্যালু। তাহলে যত ভ্যালু যত বাড়বে তত আসলে সিগন্যালটাকে ট্রান্সমিট করার জন্য তত বেশি পরিমাণের ব্যান্ডউইথ প্রয়োজন হবে। আমাদের এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ইনফাইনাইট ইনফরমেশনকে কিন্তু আমরা ফাইনাইট ইনফরমেশনে নিয়ে আসতে চাই, সেটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য। তাহলে সেই উদ্দেশ্যের জন্য আমরা কি করছি? সেই উদ্দেশ্যের জন্য আমরা এখানে এই অ্যানালগ সিগন্যাল অর্থাৎ কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালকে আমরা প্রথমে ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করব এবং পরে ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড সিগন্যালে পরিণত করব। তাহলে আমরা প্রসেসটা একটু দেখি। এই সিগন্যালটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। এটাকে আমরা যখন স্যাম্পলিং করলাম, তাহলে স্যাম্পলিং করার মানেই হচ্ছে এটাকে কিছু স্লাইস করব, এটাকে স্লাইস করব অর্থাৎ কিছু স্যাম্পলে আমরা এভাবে ভাগ করে নিলাম, এরকম কিছু স্যাম্পলে আমরা ভাগ করে নিলাম। এভাবে স্যাম্পলগুলোতে যখন আমরা ভাগ করছি, এভাবে কিছু স্যাম্পলে আমরা যখন ভাগ করে নিচ্ছি তখন আমাদের সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াস টাইম থাকছে না, এটা এখন হয়ে গেল ডিসক্রিট টাইম সিগন্যাল। কেন? কারণ আমাদের সিগন্যালটা কিন্তু সকল টাইম ইনস্ট্যান্টে কিন্তু ডিফাইন না। এখন আমি এখানে যে কোনো জায়গায় মার্কার প্লেস করলেই কিন্তু আমি ভ্যালু পাবো না,
যেমন এখানে এই স্যাম্পল আর এই স্যাম্পলের মাঝখানে এই জায়গায় আমি যদি মার্কার রাখি, এখানে কিন্তু কোনো অ্যামপ্লিটিউড নাই, অর্থাৎ এই জায়গায় আমাদের সিগন্যালটা ডিফাইন নয়। তাহলে এই হচ্ছে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন এখানে কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা ডিসক্রিট টাইম সিগন্যাল হয়ে গেল, আমাদের টাইম এক্সিসটা ডিসক্রিট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি কন্টিনিউয়াস ভ্যালুড নাকি ডিসক্রিট ভ্যালুড হয়েছে। কিন্তু এখানে আমরা এটাকে ডিসক্রিট টাইম করেছি, অর্থাৎ কন্টিনিউয়াস টাইম টি কে আমরা এখন ডিসক্রিট টাইম এন এ নিয়ে এসেছি, স্মল এন, যেখানে স্মল এনটা হচ্ছে নাম্বার অফ স্যাম্পল ভ্যালুস, কটা স্যাম্পল আছে এখানে, এটাই বোঝানো হচ্ছে। এখানে যে স্লাইসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা স্লাইস কিন্তু একটা করে স্যাম্পলকে ইন্ডিকেট করে, নির্দেশ করে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল আছে, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ভ্যালুর স্যাম্পল আছে। যেমন আমি যদি 1 নাম্বার স্যাম্পল, 2 নাম্বার স্যাম্পল, 3 নাম্বার স্যাম্পল, এভাবে এন এর ভ্যালু অনুযায়ী আমরা যদি আগাতে থাকি, তাহলে আমরা দেখতে পারবো কোনো স্যাম্পল হয়তো 1.1, কোনো স্যাম্পল হয়তো 1.7, কোনো স্যাম্পল হয়তো 1.9, কোনো স্যাম্পল 2.1, কোনো স্যাম্পল হয়তো 1.6। এভাবে বিভিন্ন রেঞ্জের স্যাম্পল কিন্তু এখনো আমাদের পিএম সিগন্যাল, পালস অ্যামপ্লিটিউড মডুলেটেড যে সিগন্যাল, সেখানে কিন্তু রয়ে গেছে। তাহলে এই যে বিভিন্ন রেঞ্জের ভ্যালু আমরা পাচ্ছি, স্যাম্পলের ভ্যালু আমরা পাচ্ছি, এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস ভ্যালুড। তাহলে এখানে আমাদের যেরকম বিভিন্ন রেঞ্জের ভ্যালু ছিল, অনেক হিউজ পরিমাণ ইনফরমেশন ছিল, ইনফাইনাইট সংখ্যক ইনফরমেশন অর্থাৎ ভ্যালু ছিল, ঠিক তেমনি এখানে ইনফাইনাইট না থাকলেও এখানেও কিন্তু অনেক বেশি রেঞ্জের ভ্যালু কিন্তু এখনো রয়ে গেছে, যে কারণে এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস ভ্যালু। তাহলে এই স্যাম্পলিং এর পর আমরা কোয়ান্টাইজিং এর মাধ্যমে কিন্তু এই কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালকে ডিসক্রিট ভ্যালুতে পরিণত করতে পারি। এখন কোয়ান্টাইজেশন মানে কি, কোয়ান্টাইজিং মানে কি আসলে? কোয়ান্টাইজিং মানে হচ্ছে এই যে পিএম সিগন্যালটা আছে, এই পিএম সিগন্যালটাকে আমরা এখানে কোয়ান্টাইজেশন লেভেলে, কোয়ান্টাইজ সিগন্যাল আকারে কোয়ান্টাইজেশন লেভেলে আমরা ভাগ করে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু গ্রিড করা হয়েছে, এখানে কিছু গ্রিড করা হয়েছে, এভাবে গ্রিডে ভাগ করা হয়েছে। তাহলে এই টোটাল সিগন্যালটাকে একটা গ্রিডে বসানো হলো, এবং এই গ্রিডের যে লেভেলগুলো আছে, আমাদের ভার্টিক্যালি যে লেভেলগুলো আছে, 1টা 2টা 3টা 4টা, এই 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 লেভেলগুলো হচ্ছে পারমিটেড লেভেল, অর্থাৎ যে অ্যামপ্লিটিউডকে আমরা পারমিট করছি, আমরা অ্যালাউ করছি, সেরকম অ্যামপ্লিটিউড লেভেলে আমাদের সিগন্যালটা তখন রাউন্ড অফ হয়ে যাবে। ব্যাপারটাকে ছোট্ট করে বললে এভাবে বলতে পারি আমি, যেমন আমি প্রথমে বলেছিলাম আমাদের এই পিএম সিগন্যালে আমাদের ফার্স্ট যে অ্যামপ্লিটিউডটা আছে, ফার্স্ট যে স্যাম্পলটা আছে, এটার ভ্যালু ধরে নিই, এটার ভ্যালু হচ্ছে 1.1। তাহলে আমরা যখন এটাকে কোয়ান্টাইজ সিগন্যালে পরিণত করলাম, অর্থাৎ গ্রিডে বসালাম, তাহলে এখানে যে গ্রিডগুলো আছে, সেই ভার্টিক্যালি গ্রিডগুলোর ভ্যালু আমরা ধরলাম 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, এভাবে আমরা গ্রিডে ভাগ করেছি। এখন আমাদের এই স্যাম্পলের ভ্যালু কি কি হতে পারে, যেমন ফার্স্ট স্যাম্পলের ভ্যালু বলেছিলাম 1.1, কিন্তু 1.1 কিন্তু পারমিটেড লেভেল নয়, আমাদের পারমিটেড লেভেল হচ্ছে 0.5 কিংবা 1 কিংবা 1.5। তাহলে 1.1 যেটা আছে সেটাকে আমি 1 এ রাউন্ড অফ করলাম, তাহলে 1.1 হয়ে গেল 1। আমাদের 1.7 যেটা আছে সেটা হয়ে গেল 1.5, আমাদের 1.9 যেটা ছিল সেটা হয়ে গেল 2, আমাদের 2.3 যেটা ছিল সেটা হয়ে গেল 2.5, 3.1 যেটা ছিল সেটা হয়ে গেল 3। এভাবে আমরা নিকটতম যে গ্রিড ভ্যালু আছে সেই গ্রিড ভ্যালুতে কিন্তু আমরা রাউন্ড অফ করতে পারি। তাহলে এই হচ্ছে কোয়ান্টাইজেশনের উদ্দেশ্য। এই কোয়ান্টাইজ করার কারণে আমাদের যে এখানে হিউজ পরিমাণ একটা অ্যামপ্লিটিউড ছিল, 1.1, 1.3, 1.6, 1.9, 3.1, 2.7, এরকম বিভিন্ন রেঞ্জের যে আমাদের অ্যামপ্লিটিউড ছিল, সেটা কিন্তু আর থাকলো না। এখন আমাদের রেঞ্জটা কিন্তু খুব লিমিটেড হয়ে গেল। কিভাবে? খুব সার্টেন ভ্যালুর মধ্যে চলে আসলো। তাহলে আমরা যদি পিকের কথা চিন্তা করি, তাহলে সেখানে 0.5, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 3.3, 3.5, 4, এভাবে আমরা যদি 4 পিক ভ্যালু 4 ভোল্টেজ কনসিডার করি, তাহলে উপরের দিকে আমাদের 4টা ভোল্টেজের জন্য 8টা লেভেল, নিচে 4টা 0 থেকে 4 ভোল্টের জন্য পিক ভ্যালুর জন্য আমরা 8টা লেভেল, এভাবে 8 আর 16টা আমরা কিন্তু কোয়ান্টাইজেশন লেভেল পেয়ে গেছি। তাহলে এখন আমাদের ভ্যালু কিন্তু সেট এই 16টা ভ্যালুর মধ্যেই থাকবে, এর থেকে বাইরে যাবে না। তাহলে
এই যে আমরা খুব ফাইনাইট একটা খুব সার্টেন একটা সেট অফ ভ্যালুজ এর মধ্যে নিয়ে এসেছি, এটাই আসলে ডিসক্রিট ভ্যালু। তাহলে এখানে আমাদের সিগন্যালটা ছিল পিএম সিগন্যালটা স্যাম্পলিং এর পর, এই সিগন্যালটা হয়ে গেল ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস ভ্যালু। আর যখন এটাকে আমরা কোয়ান্টাইজ করলাম তখন এটা হয়ে গেল ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড সিগন্যাল। এখন কোয়ান্টাইজেশনের পর কোন কোয়ান্টাইজেশন জোনে আমাদের স্যাম্পলগুলো পড়ছে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এনকোডিং করতে হবে। আর এনকোডিং করা মানেই হচ্ছে সিগন্যালকে বিটে নিয়ে আসা, 1010 এভাবে বিটে নিয়ে আসবো। আমরা এই প্রসেসটা আরো ভালোভাবে বুঝতে পারি এখান থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে, অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে। এখানে আমরা তাই করলাম, এই স্যাম্পলগুলোকে আমরা গ্রিডে বসালাম। এখানে যেরকম গ্রিড আছে ঠিক একইভাবে এখানে এই স্যাম্পলগুলোকে আমরা এভাবে গ্রিডে বসালাম। গ্রিডে বসানোর পরে আমরা এখানে পিক ভ্যালু যেটা আছে সেটা আমরা দেখব যে এখানে 0 থেকে উপরে আমাদের পিক ভ্যালু হচ্ছে 19.7, যেটাকে আমরা রাউন্ড অফ করতে পারি 20 ভোল্টে। 20 ভোল্টে রাউন্ড অফ করতে পারি ইজিলি। তাহলে এখানে পিক ভ্যালু হচ্ছে 20 ভোল্ট, তাহলে পিক টু পিক আমি পাবো। এই নিচের দিকেও আমরা -20 ভোল্ট এটা কনসিডার করছি। তাহলে আমাদের পিক টু পিক হচ্ছে 40 ভোল্ট। তাহলে আমরা টোয়াইস এমপি অর্থাৎ পিক টু পিক, টোয়াইস এমপি বলতে আসলে পিক ভ্যালুর কথা বোঝানো হচ্ছে একটা ফেজে, আর টোয়াইস দিয়ে আমরা পিক টু পিক বোঝাচ্ছি। তাহলে এটা দিয়ে আমরা বলতে পারি ভিপিপি, পিক টু পিক ভোল্টেজ, পিক টু পিক ভোল্টেজ। অথবা ভিপি কে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাও কিন্তু পিক টু পিক বোঝা যাবে। তাহলে পিক টু পিক হচ্ছে আমাদের 40 ভোল্ট, 40 ভোল্ট। তাহলে এই 40 ভোল্টকে আমরা কি করব, এভাবে আমরা গ্রিডে ভাগ করে নিব। তাহলে আমরা এভাবে গ্রিডে ভাগ করে নিচ্ছি। এখন আমাদের ধরে নিতে হবে যে আমরা কয়টা কোয়ান্টাইজেশন জোনে এভাবে ভাগ করতে পারি অথবা আমরা চাই। আমাদের এখন এই যে 40 ভোল্ট আমরা নিলাম পিক টু পিক, এই প্রত্যেকটা ভোল্টের রেঞ্জের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেটা যদি আমরা চিন্তা করি, যে আমরা যদি গ্যাপটা বাড়াতে চাই তাহলে আমাদের গ্যাপের ভ্যালু যদি আমরা বেশি রাখতে চাই তাহলে ভোল্টেজ লেভেলটা বেশি রাখবো। আর যদি গ্যাপটা কম কনসিডার করি তাহলে কিন্তু কোয়ান্টাইজেশন জোনের পরিমাণটা বেড়ে যাবে। যেমন আমরা এখানে কনসিডার করেছি কি, আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এখানে 8টা কোয়ান্টাইজেশন জোন আমরা রেখেছি। এই যে এখানে 0 থেকে 7 এটা কিন্তু কোয়ান্টাইজেশন জোন, অর্থাৎ যে গ্রিডের কথা বলছিলাম সেই গ্রিড। তাহলে এই কোয়ান্টাইজেশন জোন হচ্ছে আমাদের 8টা। তাহলে আমরা 8 দিয়ে যদি 40 ভোল্টকে আমরা ডিভাইড করি তাহলে 40 ভোল্ট ডিভাইডেড বাই 8, তাহলে আমরা কিন্তু 5 ভোল্ট পাচ্ছি। তাহলে একটা কোয়ান্টাইজেশন জোন থেকে আরেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে গ্যাপটা কিন্তু 5 ভোল্টের থাকবে, গ্যাপ থাকবে 5 ভোল্ট করে। তাহলে এভাবে আমরা 0 থেকে ডি, ডি থেকে টুয়াইস ডি, টুয়াইস ডি থেকে 3D, ডি দিয়ে আসলে ডিফারেন্স বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা কোয়ান্টাইজেশন জোন থেকে আরেকটা কোয়ান্টাইজেশন জোনের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 5 ভোল্ট করে। এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কোয়ান্টাইজেশনে রাউন্ড অফ করা। তাহলে আমরা এই যে প্রথমে -6.1 ছিল এটাকে আমরা সেকেন্ড কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ করলাম, 7.5 যেটা সেটাকে আমরা ফিফথ কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ করলাম, 16.2 যেটা সেটাকে আমরা সেভেন্থ কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ করলাম। ঠিক তেমনি 19.7 যেটা এটাকেও কিন্তু আমরা সেভেন্থ কোয়ান্টাইজেশন জোনে আমরা রাউন্ড অফ করছি। 11 এটাকেও আমরা রাউন্ড অফ করছি, এটাকে আমরা রাউন্ড অফ করছি সিক্সথ কোয়ান্টাইজেশন জোনে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন স্যাম্পলগুলোকে কোয়ান্টাইজেশন জোনগুলোতে এনে রাউন্ড অফ করছি। রাউন্ড অফ করার মানেই হচ্ছে একটু বাড়িয়ে দেয়া, একটু বাড়িয়ে দেয়া, কমিয়ে দেওয়া নয় বরং একটু বাড়িয়ে দেওয়া। যেমন আমরা রাউন্ড অফের খুব সহজ একটা এক্সাম্পল জানি যে স্টুডেন্টরা যদি কেউ 78 পেয়ে থাকে তাহলে 78 হচ্ছে এ গ্রেড, কিন্তু তাকে যদি 2 গ্রেড বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে এ প্লাস পেয়ে যাচ্ছে, কেননা এ প্লাসের জন্য গ্রেড শুরু হয় হচ্ছে এডি থেকে। তাহলে এখানে আমরা কি করলাম, 78-এ যে স্টুডেন্ট আছে তাকে 2 গ্রেড বাড়িয়ে আমরা এডি করে দিলাম। তার মানে তার থেকে উপরের যে গ্রেডটা আছে, উপরের যে স্কেলটা আছে সেই স্কেলে আমরা তাকে রাউন্ড অফ করে দিলাম। তাহলে এটাই আসলে কোয়ান্টাইজেশনের কনসেপ্ট। যদি পলিসি থাকে যে ক্লোজেস্ট ভ্যালুতে বাড়িয়ে হলেও রাউন্ড অফ করতে হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশনের উদ্দেশ্য, কোয়ান্টাইজেশন করার উদ্দেশ্য। এখন এই যে আমরা কোয়ান্টাইজেশন করছি, রাউন্ড অফ করছি, এতে কিন্তু আমাদের একটা ইরোর তৈরি হচ্ছে। সেই ইরোরটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন ইরোর অথবা রাউন্ড অফ ইরোর। তাহলে এই রাউন্ড অফ ইরোর অথবা কোয়ান্টাইজেশন ইরোরটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি
সে কিন্তু 78 পেয়েছে, সে কিন্তু 80 পায়নি। তাহলে আমরা যখন তাকে 80-তে করে দিলাম, 80-তে রাউন্ড অফ করে দিলাম, তাহলে এখানে কিন্তু টু ভ্যালু একটা রাউন্ড অফ ইরর তৈরি হলো। আমি রাউন্ড অফ করার জন্য আমি টু ভ্যালু বাড়িয়েছি। এই যে যত ভ্যালু বাড়ালাম এটাই আসলে কোয়ান্টাইজেশন ইরর। তাহলে খুব স্বাভাবিক যে এখানে আমরা 8টা কোয়ান্টাইজেশন জোন নিয়েছি। 8টা কোয়ান্টাইজেশন জোন নেওয়ার কারণে আমাদের যে রাউন্ড অফ ইরর অথবা কোয়ান্টাইজেশন ইরর হয়েছে, আমরা যদি এখানে 8টা না নিয়ে 16টা কোয়ান্টাইজেশন জোন নিতাম, তাহলে কিন্তু এখানে মাঝখানে গ্যাপটা কমে আসতো। এখানে একটা কোয়ান্টাইজেশন জোন থেকে আরেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে গ্যাপটা কমে আসতো। এখন 5 ভোল্ট করে ইন্টারভ্যাল আছে, তখন একটা কোয়ান্টাইজেশন জোনের সাথে আরেকটা কোয়ান্টাইজেশন জোনের পার্থক্য হতো 2.5 ভোল্ট করে। তাহলে এখানে কিন্তু আমাদের গ্যাপটা কমে আসায় কোয়ান্টাইজেশন ইরর অথবা রাউন্ড অফ ইররও কিন্তু কমে আসতো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যত আমি কোয়ান্টাইজেশন জোনের সংখ্যা বাড়াবো, তত কিন্তু আমাদের বিট সংখ্যাও বেড়ে যাবে। ব্যাপারটা আমরা এখান থেকে একটু বুঝতে পারি। যেমন আমাদের এখানে -6.1 ফার্স্ট যে স্যাম্পলটা আছে, এটা আমরা রাউন্ড অফ করেছি 2-তে। আর আমাদের এখানে টোটাল কোয়ান্টাইজেশন জোন আছে 0 থেকে 7 পর্যন্ত 8টা। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7। তাহলে 7 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। 7 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। তাহলে 7 এই ডেসিমাল নাম্বারের করসপন্ডিং যে বাইনারি সেটা হচ্ছে 111। তাহলে আমরা সবার প্রথমে কি করব? সবার প্রথমে এই যে ডেসিমাল অথবা 10 ভিত্তিক যে নাম্বারিং সিস্টেম, সেই ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে, ম্যাক্সিমাম হচ্ছে 7। তাহলে 7 কে যখন আমরা বাইনারিতে কনভার্ট করছি তখন আমাদের প্রয়োজন হচ্ছে 3টা বিট। তার মানে প্রত্যেক কোয়ান্টাইজেশন জোনকে আমরা কিন্তু 3টা বিট দিয়ে প্রকাশ করতে হবে। অর্থাৎ যখন এই স্যাম্পলগুলা কোয়ান্টাইজেশন জোনে রাউন্ড অফ হলো, তাহলে এই প্রত্যেকটা স্যাম্পলকে সেই কোয়ান্টাইজেশন জোনের করসপন্ডিং বাইনারি দিয়েই কিন্তু প্রকাশ করতে হবে। তাহলে যেমন আমরা এখানে -6.1 ফার্স্ট যে স্যাম্পলটা, এটা রাউন্ড অফ হয়েছে 2-তে। তাহলে 2 এর করসপন্ডিং বাইনারি হচ্ছে 10। কিন্তু যেহেতু এখানে ম্যাক্সিমাম বাইনারি রিপ্রেজেন্টেশনে 3টা বিট আছে, সে কারণে আমরা এখানে প্রত্যেকটা স্যাম্পলকে কিন্তু আমরা 3টা বিট দিয়ে প্রকাশ করেছি, 3টা বিট দিয়ে প্রকাশ করেছি। এখন খুব স্বাভাবিক এখানে যদি আমরা 8টা না দিয়ে আমরা 15টা দিই, 8টা না দিয়ে আমরা 30টা দিই, 40টা দিই, কোয়ান্টাইজেশন জোনের সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু বিট সংখ্যাও বেড়ে যাবে। আমরা যদি এখানে 15টা কোয়ান্টাইজেশন জোন রাখি, তাহলে আমাদের এখানে আমাদের ডেসিবেল যদি এখানে 15 হয়, তাহলে কিন্তু আমাদের এখানে একটা 1 বেড়ে যাবে। তার মানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য কিন্তু একটা বিট করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা কোয়ান্টাইজেশন জোন বাড়ার সুবিধা হচ্ছে, কোয়ান্টাইজেশন জোন যত বাড়াবো তত আমাদের কোয়ান্টাইজেশন ইরর কমবে, কিন্তু নাম্বার অফ বিটস কিন্তু বেড়ে যাবে। আর নাম্বার অফ বিট যত বেড়ে যাবে, ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টও তত কিন্তু বেড়ে যাবে। কেননা এই বিটটাকে তো আমাদের ট্রান্সমিট করতে হবে। বিটকে আগে সিগনালে পরিণত করতে হবে, সিগন্যালকে আমাদের আলটিমেটলি ট্রান্সমিট করতে হবে ব্যান্ডউইথের উপর ভর করে। তাহলে বিট সংখ্যা বেড়ে গেলে ব্যান্ডউইথের রিকোয়ারমেন্টও কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে একটা ব্যালেন্স করতে হবে, এখানে একটা ট্রেড অফ করতে হবে যে আমরা কোয়ালিটি চাই, অর্থাৎ আমাদের নয়েজ যদি কমে আসে, সিগন্যাল টু ইন্টারফারেন্স নয়েজ, সিগন্যাল টু নয়েজ রেশিও অথবা কোয়ান্টাইজেশন নয়েজ যদি আমাদের কমাতে চাই আমরা, তাহলে কিন্তু ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিতে হবে। আবার আমাদের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট যদি কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের ইরর বেড়ে যাবে, কোয়ান্টাইজেশন ইরর, অর্থাৎ কোয়ালিটিটা কমে যাবে। ইরর বেড়ে যাওয়া মানে হচ্ছে কোয়ালিটিটা কমে যাওয়া। তাহলে এখানে কোয়ালিটি এবং রিকোয়ারমেন্ট, ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু একটা ট্রেড অফ করতে হবে। এই হচ্ছে আমাদের পিসিএম সিস্টেম, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের পদ্ধতি, যেখানে আমরা পিসিএম নিয়ে আলোচনা করেছি। এবার আমরা চলে যাব কোয়েশ্চেনে। এখানে যে গিভেন ইনফরমেশন গুলো আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে গিভেন ইনফরমেশনে বলা হচ্ছে একটা পিসিএম সিস্টেম আছে যেটা আসলে ইউনিফর্ম কোয়ান্টাইজার ইউজ করে। অর্থাৎ এখানে আমরা একই ধরনের কোয়ান্টাইজেশন, লিনিয়ার কোয়ান্টাইজেশন ইউজ করছি। যেমন আমরা প্রবলেমে বলেছিলাম যে প্রত্যেকটা একটা কোয়ান্টাইজেশন লেভেল থেকে আরেকটা কোয়ান্টাইজেশন লেভেলের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে সমান। সেটা কত? 5 ভোল্ট করে। সেটা আমরা কিভাবে বের করলাম? আমরা বের করেছি যে 40 ভোল্ট আমাদের পিক টু পিক ভোল্টেজ ছিল, সেটাকে নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল দিয়ে ভাগ করেছি। তাহলে সেখান থেকে আমরা
5 ভোল্ট পেয়েছি, তাহলে 5 ভোল্ট হচ্ছে প্রত্যেকটা কোয়ান্টাইজেশন জোনের মাঝখানে সেপারেশন, আর এই সেপারেশনটা এখানে ইউনিফর্ম, সে কারণে আমরা বলছি যে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। এবং এখানে ফলোড বাই এ 7 বিট এনকোডার। এখানে এই যে এনকোডিং, যেটা কোয়ান্টাইজেশনের পরই কিন্তু আমরা এনকোডিং ইউজ করব, আর এনকোডিং এ বলা হচ্ছে 7 বিট এনকোডার। তার মানে কি? মানে হচ্ছে এই যে প্রত্যেকটা স্যাম্পল আছে, স্যাম্পলকে আমরা কোয়ান্টাইজেশনের মাধ্যমে আমরা রাউন্ড অফ করলাম এবং সেই স্যাম্পলগুলোকে আমরা এনকোডিং এর মাধ্যমে কিন্তু বিটে পরিণত করব। এখন বিটে পরিণত করার জন্য কি করা হবে? প্রত্যেকটা স্যাম্পলকে 7টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। সে কারণে এখানে বলা হয়েছে 7 বিট এনকোডার। তার মানে এখানে যেরকম আমরা প্রত্যেকটা স্যাম্পলকে 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক তেমনি এখানে বলা হয়েছে প্রত্যেকটা স্যাম্পলকে 7টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে এখানে আমাদের কম্বিনেশন হচ্ছে 2^7, তার মানে আমাদের কোয়ান্টাইজেশন লেভেল প্রয়োজন হবে 218 বোধহয়, 218 না বোধহয়। এখানে আমরা যদি দেখি ক্যালকুলেশনটা আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, অথবা ক্যালকুলেটরে সরাসরি বসালেও আমাদের কিন্তু আলটিমেটলি রেজাল্টটা চলে আসবে, 128 চলে আসে। 218 না, 128 চলে আসবে। আর 2^6 হচ্ছে 64, আর 2^7 মানে হচ্ছে আরো 6 দিয়ে মাল্টিপ্লাই করব, আরো 2 দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স 64 ইন্টু 2, দ্যাট মিন্স 128। 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমাদের এখানে 128 আসছে, 128 আসছে। তার মানে কি? আমাদের এনকোডারের বিট সংখ্যা হচ্ছে 7, তার মানে প্রত্যেকটা বিটকে আমরা প্রত্যেকটা স্যাম্পলকে আমরা 7টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে আমাদের কোয়ান্টাইজেশন লেভেল হচ্ছে 128। এই বিষয়টা আমরা এখান থেকে আরো ভালো বুঝতে পারি, যেমন এখানে আমাদের কোয়ান্টাইজেশন লেভেল ছিল হচ্ছে আমাদের 8টা, তাহলে 8কে আমরা 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি, যে 2^3 এভাবে প্রকাশ করতে পারি। আর যেখানে এই যে 3 যেটা, সেটা আসলে 2^n, স্মল n, অর্থাৎ এখানে প্রত্যেকটা স্যাম্পলকে আমরা কটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে এখানে 2^3, n এর ভ্যালু হচ্ছে 3, তার মানে প্রত্যেকটা স্যাম্পলকে আমরা 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটাই আসলে স্মল n এর ভ্যালু হচ্ছে 3, এটাই বোঝা যাচ্ছে আসলে। তাহলে এখান থেকে আমরা তাই নিয়ে আসলাম যে এখানে আমাদের বলা হয়েছে 7টা বিট এনকোডার, তার মানে প্রত্যেকটা স্যাম্পলকে 7টা বিট দিয়ে আসলে প্রকাশ করা হচ্ছে। তাহলে 2^n, তাহলে স্মল n এর ভ্যালু হচ্ছে 7, তার মানে আমাদের কোয়ান্টাইজেশন জোন কত? 128টা কোয়ান্টাইজেশন জোন। ঠিক যেমনি আমাদের এখানে 2^3 ছিল বলে এখানে কোয়ান্টাইজেশন জোন হচ্ছে 8টা, ঠিক তেমনি এখানে আমাদের নাম্বার অফ বিটস 7 বলে আমাদের কোয়ান্টাইজেশন জোন সংখ্যা হচ্ছে 128টা। আচ্ছা, এখন আমরা প্রবলেমে ফিরে যাই। এখানে কি কি ভ্যালু দেওয়া আছে? এখানে 7 বিটস, তার মানে স্মল n এর ভ্যালু দেওয়া আছে 7। নাম্বার অফ বিটস পার স্যাম্পল, প্রত্যেকটা স্যাম্পলকে কটা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে? 7টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? দ্য সিস্টেম বিট রেট ইজ 50 Mbps। তাহলে এখানে বিট রেটকে আরবি দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 50 Mbps দেওয়া আছে। ক্যালকুলেটস দ্য ম্যাক্সিমাম ব্যান্ডউইথ জানতে চাওয়া হয়েছে অফ দ্য মেসেজ সিগন্যাল, ইনফরমেশন সিগন্যাল অথবা মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অথবা ফ্রিকোয়েন্সি, একই কথা, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অথবা ফ্রিকোয়েন্সি, এটা জানতে চাওয়া হয়েছে। ফর হুইচ দিস সিস্টেম অপারেটস স্যাটিসফ্যাক্টরিলি, একটা সিস্টেম খুব স্যাটিসফ্যাক্টরিলি পারফরমেন্স দেওয়ার জন্য আমাদের যে মেসেজ সিগন্যালের যে ব্যান্ডউইথ অথবা ফ্রিকোয়েন্সি প্রয়োজন, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি প্রয়োজন, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে গিভেন ইনফরমেশনগুলো লিখে নিলাম। এখন আমরা বিট রেটের একটা ফর্মুলা আছে, সেটা আমরা একটু দেখব, যে বিট রেট আরবি ইকুয়াল টু স্মল n, এখানে স্মল n মানে হচ্ছে নাম্বার অফ বিটস পার সেকেন্ড, এফ অফ এস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে কি? আসলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বুঝতে হলে আমরা এখানে প্রথমেই আমরা নাইকুয়েস্ট স্যাম্পলিং থিওরি, এটা আমরা ইন্ট্রোডিউস করি। নাইকুয়েস্ট স্যাম্পলিং থিওরি,
নাইকুয়েস্ট স্যাম্পলিং থিওরি আসলে কি? নাইকুয়েস্ট থিওরেম, নাইকুয়েস্ট থিওরামটা আসলে কি? নাইকুয়েস্ট থিওরাম বলে, ধরেন আমাদের একটা ইনফরমেশন সিগন্যাল আছে, একটা সিগন্যাল সাইনোসয়েডাল সিগন্যাল আছে, সেই সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ অফ এম। একটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে, তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ অফ এম। এখন এই সিগন্যালটাকে কি করতে হবে? এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল। এখন এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে, একটা সাইনোসয়েডাল সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এই সিগন্যালকে তো আমরা এইভাবে আমরা ট্রান্সমিট করতে পারবো না, তাই না? কেননা এই সিগন্যালে আমার ইনফাইনাইট ইনফরমেশন আছে। এখন ইনফাইনাইট ইনফরমেশনের জন্য কিন্তু আমার ইনফাইনাইট সংখ্যক ব্যান্ডউইথ প্রয়োজন হবে। সেটা আমরা করতে পারি না। আমরা কি করতে হবে? আমাদের পিসিএম করতে হবে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করতে হবে, অর্থাৎ স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং, এই কাজটা করে আসতে হবে। তাহলে আমাদের এই যে আমরা স্যাম্পলিং করব, এই নাইকুয়েস্ট থিওরাম আসলে আমাদের বলে দেয় যে কোন রেটে স্যাম্পলিং করলে আমরা সিগন্যালটাকে আমরা রিসিভারে মোটামুটি ভালো অবস্থায় আমরা রিসিভ করতে পারবো, ডিস্টরশন ছাড়া, করাপশন ছাড়া আমরা রিসিভ করতে পারবো। সেই লিমিটটা বলে দেয় হচ্ছে নাইকুয়েস্ট থিওরাম। সেই লিমিটটা কি? লিমিটটা হচ্ছে যে আমাদের ইনফরমেশন সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি এফ অফ এম হয়, তাহলে সেই সিগন্যালটাকে স্যাম্পল করতে হবে, স্যাম্পল করতে হবে, অর্থাৎ স্যাম্পলিং রেট অথবা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যাই বলি না কেন, সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভ্যালু হচ্ছে হয় ইকুয়াল টুয়াইস অফ দ্য এফ অফ এম, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ রেটে আমাদের স্যাম্পল করতে হবে। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, অ্যাট লিস্ট অথবা মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, অথবা তার থেকে বেশি রেটে, অথবা তার থেকে বেশি রেটে, অথবা তার থেকে বেশি রেট বললেই আমাদের গ্রেটার দ্যান সাইনটা নিয়ে আসতে হবে। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা স্যাম্পলিং রেটটা হবে ইনফরমেশন সিগন্যালের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আছে তার অ্যাটলিস্ট দ্বিগুণ রেটে কিংবা তার বেশি রেটে আমাদের সিগন্যালটাকে স্যাম্পল করতে হবে। তাহলে আমরা পিসিএম এ প্রথমেই দেখেছি যে পিসিএম এ আমরা পিএম এ কি করতে হয়? ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পলিং করতে হয়। আর স্যাম্পলিং করা মানেই কিন্তু এই স্লাইস করা। এখন কোন রেটে আমরা স্লাইস করব, কোন রেটে আমরা এভাবে একটা ডিসক্রিট টাইম সিগনালে স্যাম্পলগুলোকে নিয়ে আসব, এই যে এই লিমিটটা, এই লিমিটটাই আসলে নাইকুয়েস্ট থিওরাম। নাইকুয়েস্ট থিওরাম বলে দেয় যে এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে, এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে কোন রেটে আসলে স্লাইস করতে হবে, কোন রেটে আসলে এই স্যাম্পলগুলো বের করতে হবে, যাতে আমরা এটা রিসিভারে গিয়ে আমি রিসিভ করতে পারি। তাহলে এই বিষয়টাকে খুব ছোট্ট করে বলতে গেলে এভাবে বলা যায়, যদি আমাদের সিগন্যালটা এরকম থাকে, যে সিগন্যালটা অ্যাকচুয়ালি এরকম সাইনোসয়েডাল সিগন্যাল, এটাকে আমি স্যাম্পল করলাম, এটাকে আমি স্যাম্পল করলাম এভাবে যে এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। এখন এই বিন্দুগুলো রিসিভারে আমি যখন এই স্যাম্পলগুলো পাঠাবো, তখন রিসিভার কি করবে? এই শূন্যস্থান পূর্ণ করবে। তাহলে শূন্যস্থান যখন সে পূর্ণ করতে যাবে, তখন সে এভাবে পূর্ণ করবে, এভাবে পূর্ণ করবে, এভাবে পূর্ণ করবে, এভাবে পূর্ণ করবে। তাহলে এখানে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা যে স্যাম্পলটা নিয়েছি সে স্যাম্পলটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এরকম স্যাম্পল নেই, এরকম স্যাম্পল নেই যে এখানে আমরা একটা নিলাম, এখানে আমরা একটা নিলাম, তাহলে কেমন হয়ে যাবে? সিগন্যালটা এরকম হয়ে যাবে। এখানে আরেকটা স্যাম্পল যদি নেই, এরকম হয়ে গেল, তাহলে কি হলো? এখানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল ছিল আর এখানে একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল হয়ে গেছে। তাহলে এইরকম একটা পার্থক্য তৈরি হবে। আর আমরা যদি আরো কমিয়ে দিই তাহলে সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে অন্য কোনো শেপ তৈরি হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এই স্যাম্পলটাও না নিই তাহলে সিম্পলি কি হবে? সে এভাবে শুরু করবে, এভাবে শুরু করবে। তাহলে স্যাম্পল সংখ্যার উপর নির্ভর করে কিন্তু যে সিগন্যালটাকে আমি কত সুন্দরভাবে রিসিভ করতে পারি। এখন আমি স্যাম্পল সংখ্যা আরো বাড়িয়ে দিতে পারি। এখানে যে টুয়াইস অফ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলা হয়েছে, আমি যদি দ্বিগুণ রেটের চেয়ে আরো বেশি রেটে নেই, তাহলে এখানে কি করব? আমি স্যাম্পলের সংখ্যা আমি বাড়িয়ে দিব। এখানে স্যাম্পলের সংখ্যা আমি বাড়িয়ে দিব। এখানে স্যাম্পলের সংখ্যা বাড়িয়ে দিলে কি হবে? সিগন্যালটাকে আমি অরিজিনাল সাইনোসয়েডালের যে শেপটা, সেই শেপটা আমি নিয়ে আসতে পারবো, সেই সাইনোসয়েডালের শেপটা আমি নিয়ে আসতে পারবো। শূন্যস্থান পূর্ণ করার পর আমাদের দেখা যাবে এখানে যেরকম সাইনোসয়েডালের শেপ ছিল, এখানে একই রকম সাইনোসয়েডালের একটা শেপ পাবো আমি। তাহলে অরিজিনাল সিগন্যালের শেপটা আমি
আবার রিকভার করতে পারলাম, রিট্রিভ বা পুনরুদ্ধার করতে পারলাম। কিন্তু এখানে স্যাম্পলের সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের কিন্তু সিগন্যালের ইনফরমেশনও অনেক বেড়ে গেল। স্যাম্পল যত বাড়বে তত আমাদের বিট সংখ্যাও বেড়ে যাবে, ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টও বেড়ে যাবে। তাহলে এই হচ্ছে বিষয় যে আমরা কোন রেটে স্যাম্পল করব, আমাদের এই স্লাইসিং এর ইন্টারভ্যালটা কি হবে, সেটাই মূলত নাইকুয়েস্ট থিওরাম বলে দেয়। কারণ নাইকুয়েস্ট থিওরামের দুটা লিমিট আমরা এখানে দেখেছি, একটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, একটা হচ্ছে মিনিমাম লিমিট। ম্যাক্সিমাম লিমিটটা কি বলা হচ্ছে যে আমাদের ইনফরমেশন সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে অ্যাট লিস্ট তার দ্বিগুণ রেটে স্যাম্পলিং করতে হবে, অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা স্যাম্পলিং রেট হবে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির দ্বিগুণ রেটে। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, অ্যাট লিস্ট, মিনিমাম অথবা স্ট্যান্ডার্ড। কিন্তু এর ম্যাক্সিমাম লিমিট কি? ম্যাক্সিমাম লিমিট হচ্ছে তার থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 100 গুণ, 20 গুণ, এভাবে আমরা বিভিন্নভাবে তার থেকে বেশি রেটেও আমি স্যাম্পল করতে পারি। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাট লিস্ট দ্বিগুণ রেটে। তাহলে এইখান থেকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারলাম যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আসলে কি। আর এখানে আমাদের উদ্দেশ্য আসলে তা না স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করা না, উদ্দেশ্য হচ্ছে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ব্যান্ডউইথটা বের করা। তাহলে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে এফ অফ এম। তাহলে আমাদের আসলে কোয়েশ্চেনে বলা হয়েছে এফ অফ এম এর ভ্যালু বের করতে হবে। তাহলে এফ অফ এম এর ভ্যালু বের করার জন্য কিন্তু আমাদের এফ অফ এসটা আগে ক্যালকুলেট করে আসতে হবে। আমরা এফ অফ এম এর ভ্যালু কিন্তু এখান থেকে বের করতে পারি। এখান থেকে যদি আমরা নাইকুয়েস্ট থিওরামের মিনিমাম রেঞ্জটা ইউজ করি তাহলে এফ অফ এস ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ এম, 2 ইন্টু এফ অফ এম। তাহলে এখানে আমাদের এফ অফ এম আছে। তাহলে এফ অফ এম এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে এফ অফ এস। তাহলে এফ অফ এস ডিভাইডেড বাই 2। সে কারণেই আমরা এফ অফ এস বের করার জন্যই মূলত আমরা এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করেছি, এই বিট রেটের ফর্মুলাটা ব্যবহার করেছি। কারণ এখানে এফ অফ এস আছে, আমরা এফ অফ এস বের করে নিতে পারি। আর এফ অফ এস যদি আমরা এই স্যাম্পলিং থিওরাম অথবা নাইকুয়েস্ট থিওরামে বসাই তাহলে সেখান থেকে কিন্তু আমরা এফ অফ এম এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে সবার প্রথমে আমাদের আরবির ভ্যালু দেওয়া আছে, স্মল এন এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা এফ অফ এম ক্যালকুলেট করলাম। এটা হচ্ছে আমার এফ অফ এম এর ভ্যালু। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ অফ এস এর ভ্যালু, আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ অফ এম এর ভ্যালু বের করা। আমরা নাইকুয়েস্ট থিওরামের মিনিমাম লিমিটটা আমরা এখানে ধরেছি, ফর্মুলা বসিয়েছি। নাইকুয়েস্ট থিওরামের মিনিমাম লিমিটের যে ফর্মুলা, স্ট্যান্ডার্ড, মিনিমাম অথবা অ্যাটলিস্ট যে ফর্মুলা সেটা আমরা বসালাম। সেখান থেকে আমরা এফ অফ এম এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে এফ অফ এম এর ভ্যালু। তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রবলেম। এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে এখানে অ্যানালগ ইনফরমেশন সিগন্যাল, যেটার আমাদের ইনফরমেশন অ্যানালগ একটা ওয়েভ ফর্ম আছে, অ্যানালগ একটা সিগন্যাল আছে যেটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলোহার্টজ। তাহলে অ্যানালগ সিগন্যাল মানেই হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানেই কিন্তু এফ অফ এম। তার মানে যে সিগন্যালটাকে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করতে হবে। তাহলে এখানে এফ অফ এম দেওয়া আছে, এফ অফ এম এর ভ্যালু হচ্ছে 3 কিলোহার্টজ, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যানালগ সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তাহলে সেখানে দেওয়া আছে এবং এটাকে আমাদের এমআরই পিসিএম এর মাধ্যমে, মাল্টি লেভেল পিসিএম এর মাধ্যমে আমাদের এটাকে ট্রান্সমিট করতে হবে। এখন লেভেল কয়টা? এম এর ভ্যালু হচ্ছে 16, আমাদের স্টেট হচ্ছে 16। ঠিক আছে, আমরা যখনই বলবো লেভেল, এখানে লেভেল শব্দটা যখনই আমরা বলবো তখনই কিন্তু এখানে লেভেল বলতে কোন লেভেলের কথা বলা হয়েছে? এখানে লেভেল বলতে আসলে কোয়ান্টাইজেশন লেভেলের কথা বলা হয়েছে, কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে এখানে 16টা কোয়ান্টাইজেশন লেভেল এখানে ব্যবহার করা হয়েছে। কোয়ান্টাইজেশন লেভেল মানে আসলে কোয়ান্টাইজেশন জোন। এখানে যেরকম এই প্রবলেমে যেরকম আমরা 8টা কোয়ান্টাইজেশন লেভেল অথবা 8টা কোয়ান্টাইজেশন জোন তৈরি করেছি, জোন ব্যবহার করেছি, ঠিক তেমনি এদের এখানে বলা হয়েছে যে এরা 16টা কোয়ান্টাইজেশন জোন এখানে ব্যবহার করেছে। এখন এখান থেকে কি করতে হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ বিট পার স্যাম্পল, নাম্বার অফ বিটস পার স্যাম্পল বের করতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে স্মল এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু বের করতে হবে। আমরা যেরকম এখানে দেখেছিলাম যে এন এর ভ্যালু ছিল, প্রত্যেকটা স্যাম্পলকে আমি 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তার মানে আমাদের এখানে এন এর ভ্যালু ছিল 3। ঠিক তেমনি আমাদের এখানেও একইভাবে স্মল এন এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে।
আর এখানে বের করতে বলা হয়েছে স্যাম্পলিং রেট, মিনিমাম স্যাম্পলিং রেট। ঠিক আছে, তার মানে নাইকুয়েস্ট থিওরামের এটা হচ্ছে মিনিমাম লিমিট। নাইকুয়েস্ট থিওরাম বলে অ্যাট লিস্ট মিনিমাম অফ দ্য টুয়াইস অফ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অথবা তার বেশি রেটে। তাহলে মিনিমাম লিমিটটা হবে কিন্তু এই এফ অফ এস ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ এম। এটা হচ্ছে মিনিমাম অথবা অ্যাট লিস্ট অথবা স্ট্যান্ডার্ড লিমিট। তাহলে আমরা এখানে মিনিমাম স্যাম্পলিং রেট অর্থাৎ এফ অফ এস এর ভ্যালু বের করতে হবে। এফ অফ এস মিনিমাম এটা বের করতে হবে। আর এখানে বলা হয়েছে রেজাল্টিং বিট ট্রান্সমিশন রেট, তার মানে বিট রেট বের করতে হবে। বিট ট্রান্সমিশন রেট আর বিট রেট একই কথা, অর্থাৎ আরবির ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আমাদের গিভেন ইনফরমেশন এফ অফ এম দেওয়া আছে 3 কিলো হার্টস। আমাদের নাম্বার অফ বিট পার স্যাম্পল বের করতে হবে, স্মল এন এর ভ্যালু বের করতে হবে। আমাদের এখানে স্যাম্পলিং রেট বের করতে হবে, এফ এস মিনিমাম, এবং আরবির ভ্যালু বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কোয়ান্টাইজেশন লেভেলটা নিয়ে আসি। কোয়ান্টাইজেশন লেভেলকে এম দিয়ে প্রকাশ করা যায় অথবা এল দিয়েও প্রকাশ করা যায়। তাহলে কোয়ান্টাইজেশন লেভেলের ফর্মুলাটা হচ্ছে m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n অথবা l ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে m অথবা l দিয়ে কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n আছে অথবা l ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n আছে। তাহলে এখানে m এর ভ্যালু আমরা বসালাম, m এর ভ্যালু হচ্ছে 16। m এর ভ্যালু হচ্ছে 16 কোথায়, এই যে এখানে দেওয়া আছে m ইকুয়াল টু 16, আর এটার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক যেমনি আমরা এখানে বসিয়েছিলাম যে আমাদের এখানে কোয়ান্টাইজেশন লেভেল ছিল 8, 8 কে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করেছি, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার n। তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে, স্মল n এর ভ্যালু হচ্ছে 3। ঠিক তেমনি আমরা এখানেও প্রকাশ করতে পারি যে m ইকুয়াল টু 16, আর 16 কে 2 এর পাওয়ার হিসেবে আমরা প্রকাশ করতে পারি 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স এখানে n এর ভ্যালু হচ্ছে 4। দ্যাট মিন্স আমাদের নাম্বার অফ স্যাম্পল পার নাম্বার অফ বিটস পার স্যাম্পল, নাম্বার অফ বিটস পার স্যাম্পল হচ্ছে 4। এই হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর, যেখানে স্মল n এর ভ্যালু আমরা পেলাম 4। এখন এখানে প্রশ্ন হচ্ছে 2 এর পাওয়ার আকারে কেন প্রকাশ করতে হবে। এটার কারণ হচ্ছে যে আমাদের বিট এর লেভেল কিন্তু দুটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে যেহেতু দুটার বিটের কম্বিনেশন, সে কারণে 2 টু দি পাওয়ার, তাহলে এখানে দুটা বিটের কম্বিনেশন আকারে আমরা প্রকাশ করব। যেমন আমরা যখন যদি এখানে 8টা লেভেল আছে, তার মানে আমরা এখানে দুটা বিটকে প্রকাশ করতে পারি কটা ভাবে। আমাদের এখানে দুটা বিট যদি থাকে, 0 আর 1 যদি থাকে দুটা বিট, তাহলে একটা বিটের দুটা কম্বিনেশন হয়, একটা 1 হবে অথবা 0 হবে। তাহলে সেই হিসেবে আমরা এটাকে 0 0 0 1 1 0 অথবা 1 1 এভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারি, 1 1 এভাবে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের দুটা বিট আছে, দুটা বিট আছে, তাহলে কম্বিনেশন হচ্ছে এটাকে সাজানো যাবে 4টা স্টেটে, এটাকে সাজানো যাবে 4টা লেভেলে, এটাকে সাজানো যাবে। তাহলে এটাই আসলে কোয়ান্টাইজেশন জোনের সিগনিফিক্যান্স মানে। ঠিক আছে, আর 2 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছিল মিনিমাম স্যাম্পলিং রেট। আমরা জানি মিনিমাম স্যাম্পলিং রেট অথবা মিনিমাম নাইকুয়েস্ট রেট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির অ্যাট লিস্ট দ্বিগুণ রেটে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে এফ অফ এম এর ভ্যালু দেওয়া আছে 3 কিলোহার্টজ, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাট মিন্স আমরা এফ এস মিনিমামের ভ্যালু বের করলাম 6 কিলোহার্টজ। আর 2.2 তে বলা আছে বিট ট্রান্সমিশন রেট অথবা বিট রেট। তাহলে আরবির ভ্যালু আমরা বের করতে পারি, আমাদের ফর্মুলাটা হচ্ছে স্মল এন ইন্টু এফ অফ এস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে স্মল এন এর ভ্যালুটা আমরা 4 আগে ক্যালকুলেট করেছি, আর এফ অফ এস এর ভ্যালু হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এখানে বের করেছি, এই যে আমাদের স্যাম্পলিং রেট অথবা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 6 কিলোহার্টজ, সেটা আমরা এখানে সাবস্টিটিউট করলাম। সেখান থেকে আমরা বিট ট্রান্সমিশন রেট অথবা বিট রেট, যেটা আমাদের ইউনিট হচ্ছে বিট পার সেকেন্ড, সেটা আমরা ক্যালকুলেট করতে পেরেছি। এই হচ্ছে আমাদের প্রসিডিউর, এভাবে আমরা ক্যালকুলেট করব। এখানে আমরা যদি চলে যাই আমাদের পরের প্রবলেমে, সেখানে বলা আছে যে এ পিসিএম সিস্টেম মাল্টিপ্লেক্সেস 20 band limited voice channels. Among these 20 channels, 15 are multiplexed and they use a 256 quantizer, level quantizer
considering the standard sampling rate for telephony system, what will be the bandwidth of the binary encoded signal? তার মানে এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা বলা হয়েছে যে এখানে পিসিএম করতে হবে। ইনিশিয়ালি বলা আছে যে এখানে 20টা ইনপুটে 20টা চ্যানেল আছে। চ্যানেলের ধরন কি? এটা হচ্ছে একটা ভয়েস চ্যানেল। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এটা হচ্ছে একটা ভয়েস চ্যানেল। এখন পরের কথাতে বলা হয়েছে এই 20টা চ্যানেলের মধ্যে ইনপুটে মাল্টিপ্লেক্সারের ইনপুটে যে 20টা চ্যানেল আছে এই 20টা চ্যানেল কিন্তু মাল্টিপ্লেক্স হয়নি। এই 20টা চ্যানেলের মধ্যে 15টা চ্যানেল মাল্টিপ্লেক্স হয়েছে। তার মানে এখানে দুটা ইনফরমেশন আছে, চ্যানেলের ইনফরমেশন দুটা, একটা হচ্ছে 20টা চ্যানেল, একটা হচ্ছে 15টা চ্যানেল। তাহলে আমাদের বলা হয়েছে যে 20টা চ্যানেলের মধ্যে 15টা চ্যানেল মাল্টিপ্লেক্স হয়েছে। তাহলে আমরা ক্যালকুলেশন করব মূলত এই 15টা চ্যানেল ধরে। তাহলে এই আমাদের ক্যালকুলেশনে এখানে একটা কনফিউশনের জায়গা আছে। আমাদের বের করতে হবে যে 15টা চ্যানেলকে আমরা মাল্টিপ্লেক্স করেছি, অর্থাৎ ক্যালকুলেশন কিন্তু আমরা 20টা ধরে নয় বরং 15টা ধরে করব। তাহলে এখানে নাম্বার অফ চ্যানেল হচ্ছে 15 আর কোয়ান্টাইজেশন লেভেল এম অথবা এল যাই বলি না কেন তাহলে সেটা হচ্ছে 256। আমাদের এখানে স্যাম্পলিং রেট বের করতে হবে, এফ অফ এস এর ভ্যালু বের করতে হবে, স্ট্যান্ডার্ড আমরা বলেছি স্ট্যান্ডার্ড, মিনিমাম আর লিস্ট এই শব্দগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা মিনিমাম রেঞ্জটা ইউজ করব, অর্থাৎ এফ এস ইকুয়াল টু 2 ইন্টু এফ এম, এই ফর্মুলাটা আমরা ইউজ করব অ্যাট লিস্ট দ্বিগুণ রেটে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এফ অফ এস এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। আর আমাদের আলটিমেটলি এখানে ব্যান্ডউইথ বের করতে বলা হয়েছে। তাহলে সবার প্রথমে আমরা এখানে গিভেন ভ্যালুসগুলো লিখে নিই। আমাদের নাম্বার অফ চ্যানেল 15 এটা পেলাম। আমাদের কোয়ান্টাইজেশন লেভেল এম অথবা এল, এখানে এল দিয়ে প্রকাশ করা হয়েছে 256টা। এখন 256টাকে আমরা 2 এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে পারি যে 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 256। তাহলে 2 টু দি পাওয়ার 8 তার মানে স্মল এন এর ভ্যালু আমরা পেলাম 256। স্মল এন এর ভ্যালু আমরা পেয়েছি 256। এখানে আমাদের আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এখানে বলা আছে ভয়েস চ্যানেল। আমরা জানি যে ভয়েস চ্যানেলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু রেঞ্জ কিন্তু 0 থেকে, অথবা ব্যান্ডউইথ তো যদি বলি 0 থেকে 4 কিলোহার্টজ। তাহলে আমাদের প্রয়োজন কি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আমাদের ইনফরমেশন সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির অ্যাট লিস্ট দ্বিগুণ রেটে। এফ অফ এম মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে 0 থেকে 4 কিলোহার্টজে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে 4 কিলোহার্টজ। তাহলে আমরা ভয়েস সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ পেলাম, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পেলাম 4 কিলোহার্টজ। তাহলে এখানে গিভেন ইনফরমেশন দেওয়া আছে যে ভয়েস চ্যানেলের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 4 কিলোহার্টজ। এটা কিন্তু কোয়েশ্চেনে বলা নেই, কোথাও 4 কিলোহার্টজ উল্লেখ করা নেই, কিন্তু কোয়েশ্চেনে একটা শব্দ আছে ভয়েস। আর আমরা জানি ভয়েস সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 কিলোহার্টজ। তাহলে আমরা এটা সরাসরি বসিয়ে দিব এখানে, আর সেখান থেকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা স্যাম্পলিং রেটটা আমরা বের করতে পারি, যেটা হচ্ছে এফ অফ এস ইকুয়াল টু 2 ইন্টু এফ এম, দ্যাট মিনস 8 কিলোহার্টজ। এখন এখান থেকে আমাদের কিন্তু বিট বের করতে হবে, কেননা বিট থেকেই আমরা ব্যান্ডউইথ বের করতে পারবো। তাহলে আমাদের এখানে বিট রেট অফ ইচ চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলের বিট রেট আমরা বের করতে পারি। আমরা ফর্মুলা জানি আরবি ইকুয়াল টু এন ইন্টু এফ অফ এস। তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 8, আমরা যেটা বের করেছি। 256কে আমরা প্রকাশ করছি 2 টু দি পাওয়ার 8 দিয়ে, দ্যাট মিনস এন এর ভ্যালু কিন্তু 256 নয়, এখানে এন এর ভ্যালু কি? এন এর ভ্যালু হচ্ছে 8। এন এর ভ্যালু হচ্ছে 8। কেন 8? কারণ এখানে আমরা এল কে প্রকাশ করেছি 2 টু দি পাওয়ার 8 দিয়ে, আর আমরা জানি যে এল ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন, দ্যাট মিনস এন এর ভ্যালু হচ্ছে 8। তাহলে সেখান থেকে আমরা এন এর ভ্যালু বসালাম, স্মল এন এর ভ্যালু বসালাম, এফ অফ এস এর ভ্যালু আমরা এখান থেকে নিয়ে এসেছি। তাহলে সেখান থেকে আমরা আমরা প্রত্যেকটা চ্যানেলের বিট রেট আমরা বের করতে পারি 64 কিলোবিট পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে বিট রেট প্রত্যেকটা চ্যানেলের। এখন বিট রেট আর ব্যান্ডউইথ কিন্তু এক জিনিস নয়। বিট রেট হচ্ছে আমরা একটা চ্যানেলের মধ্য দিয়ে কি পরিমাণ বিট পার সেকেন্ডে ট্রান্সমিট করছি, আর ব্যান্ডউইথ মানে হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ফ্রিকোয়েন্সির মাঝখানে যে পার্থক্য সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। এখন বিট রেট থেকে কিভাবে আমরা ব্যান্ডউইথ বের করতে পারি? আসলে এটার প্রশ্নটার উত্তর হচ্ছে, যেহেতু এখানে হায়ার অর্ডার মডুলেশনের কথা উল্লেখ করা নাই, তার মানে আমি ধরে নিব
প্রত্যেকটা বিটকে আসলে প্রত্যেকটা হার্জের মধ্যে এনকোড করা হয়েছে। যেমন আমরা এটা আগেও আলোচনা করেছি, তারপর আমরা এখানে একটু বলি, এখানে সবকিছু আমরা মুছে ফেলি একটু। আগেও আমরা আলোচনা করেছি, যেমন আমরা একটা বিট স্ট্রিমের কথা যদি চিন্তা করি, যেমন 10 10 10 এভাবে যদি একটা বিট স্ট্রিমের কথা চিন্তা করি, তাহলে এই বিটকে কিন্তু আমি ট্রান্সমিট করতে পারবো না। এই বিটকে কি করতে হবে, প্রথমে লাইন কোডিং এর মাধ্যমে এই বিটকে আসলে প্রথমে সিগনালে পরিণত করতে হবে। এই বিটকে সিগনালে পরিণত করতে হবে। তাহলে আমরা বেসিক যে সিগন্যাল লেভেলগুলো জানি, যেমন আমরা জানি যে আমাদের এনআরজেড, আরজেড, ঠিক আছে, এনআরজেড মূলত, তাহলে এনআরজেড এ আমাদের এল লেভেল, এল অথবা ইনভার্টেড, এনআরজেড লেভেল অথবা এনআরজেড ইনভার্টেড, তাহলে সেটা যদি আমরা প্রকাশ করি, তাহলে সেখানে প্রত্যেকটা বিটের জন্য কিন্তু আমরা একটা স্যাম্পল ইউজ করছি, ঠিক আছে। জিরোর জন্য প্লাস ভোল্টেজ, ওয়ানের জন্য নেগেটিভ ভোল্টেজ, জিরোর জন্য পজিটিভ ভোল্টেজ, ওয়ানের জন্য নেগেটিভ ভোল্টেজ, অথবা উল্টাটাও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা বিটকে আমরা কিন্তু একটা সিগন্যাল এলিমেন্টে আমরা কিন্তু প্রকাশ করছি। তাহলে বিটের জন্য বিট রেট, বিট, আমাদের প্রত্যেকটা বিট যখন ট্রান্সমিট করব তাহলে পার সেকেন্ডে আসবে বিট পার সেকেন্ড, কিন্তু যখনই তাদেরকে আমি সিগনালে পরিণত করলাম, এখন এই সিগন্যালটাকে কিন্তু আমি ট্রান্সমিট করতে পারবো। এই যে যখন বিটটাকে আমি সিগনালে নিয়ে আসলাম, তাহলে প্রত্যেক বিটকে আমি কিন্তু একটা সিগনালের মধ্যে, একটা সিগন্যাল এলিমেন্টের মধ্যে কিন্তু আমি এনকোড করেছি, একটা সিগন্যাল এলিমেন্টের মধ্যে কিন্তু আমি এনকোড করেছি। তাহলে প্রত্যেক বিটকে আমি এনকোড করেছি একটা হার্জের মধ্যে, কেননা এখানে বিটের জন্য আমাদের বিট রেট ছিল বিট পার সেকেন্ড, পার সেকেন্ডে বিট রেট, আর এখানে যখন সিগনালে পরিণত করে ফেললাম তখন কিন্তু চলে আসলো ব্যান্ডউইথ। আমরা জানি ব্যান্ডউইথের ইউনিট হচ্ছে হার্জ, তাহলে কিলো হার্জ কিংবা মেগা হার্জ, তার মানে প্রত্যেকটা বিটকে আমি কিন্তু এক হার্জের মধ্যে এনকোড করছি। তাহলে এখানে আছে 64 কিলো বিট পার সেকেন্ড, তাহলে এখানে আমাদের ব্যান্ডউইথ প্রয়োজন হবে 64 কিলো হার্জ, প্রত্যেক বিটের জন্য একটা করে হার্জ, যেহেতু এখানে হায়ার অর্ডার মডুলেশন ইউজ করা হয়নি বা বলা হয়নি, কোশ্চেনে বলা হয়নি এরকম কোনো কথা। তাহলে প্রত্যেকটা চ্যানেলের জন্য আমাদের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট হচ্ছে 64 কিলো হার্জ, আর যেহেতু এখানে টোটাল 15 চ্যানেল আছে, তাহলে 15 ইন্টু 64 কিলো হার্জ, সেখান থেকে কিন্তু আমরা ব্যান্ডউইথ বের করে ফেলতে পারি যে 960 কিলো হার্জ হচ্ছে আমাদের ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন। এবার আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব, যেখানে বলা আছে যে একটা টেলিভিশন সিগন্যাল, তার ব্যান্ডউইথ হচ্ছে 4.5 মেগাহার্জ। তাহলে আমাদের ইনফরমেশন সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফ অফ এম কিন্তু দেওয়া আছে, আর এখানে বলা আছে সিগন্যালটাকে কোয়ান্টাইজ করব, স্যাম্পল করব, কোয়ান্টাইজ করব, বাইনারি এনকোডেড করে পিসিএম সিগন্যাল আকারে আমাদের ট্রান্সমিট করতে হবে। এখন এখানে গিভেন ইনফরমেশন কি বলা হচ্ছে, যে এটাকে আমাদের স্যাম্পলিং রেট বের করতে হবে, অর্থাৎ এফ অফ এস এর ভ্যালু আমাদের বের করতে হবে। তার জন্য একটা কন্ডিশন আছে, বলা হয়েছে যে এটাকে নাইকুয়েস্ট যে রেট আছে, স্ট্যান্ডার্ড অথবা গিভেন যে নাইকুয়েস্ট রেট আছে, সেই রেটের 20% বেশি রেটে আমাদের সিগন্যালটাকে স্যাম্পল করতে হবে, এবং সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ অফ এস আমাদের বের করতে হবে। এখন এতক্ষণ পর্যন্ত আমরা প্রথমে যে অঙ্কটা করলাম সেখানে আমরা বলেছি যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, এই যে এখানে আমাদের যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দেওয়া ছিল, সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এবং নাইকুয়েস্ট থিওরাম থেকে যে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি আসছে, দুটো সেম, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা নাইকুয়েস্ট থিওরামের উপর নির্ভর করেই আসলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা নির্ধারণ করা হয়। তার মানে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দুটা সেম। আসলে কি, আসলে বিষয়টা হচ্ছে যে আমরা নাইকুয়েস্ট থিওরাম দিয়ে সেই রেঞ্জটা আমি বের করতে পারি, ম্যাক্সিমাম লিমিট অথবা মিনিমাম লিমিটটা আমি বের করতে পারি, কিন্তু এখানে বলা হচ্ছে যে স্যাম্পলিং রেট আর নাইকুয়েস্ট রেট সেম না, স্যাম্পলিং রেটটা হবে নাইকুয়েস্ট রেটের 20% বেশি রেটে আমাদের স্যাম্পল করতে হবে। তাহলে এখানে দুটা কাজ করতে হবে, এক হচ্ছে সবার প্রথমে আমাদের নাইকুয়েস্ট রেট বের করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড, মিনিমাম অথবা অ্যাটলিস্ট ধরে আমাদের নাইকুয়েস্ট রেটটা বের করতে হবে, পরে সেই নাইকুয়েস্ট রেটের 20% বেশি রেট কনসিডার করে স্যাম্পলিং রেট বের করতে হবে। তার মানে দুটা কাজ, প্রথমে নাইকুয়েস্ট রেট বের করা, পরে নাইকুয়েস্ট রেট থেকে স্যাম্পলিং রেটটা ক্যালকুলেট করা। তাহলে এখানে আমাদের ইনফরমেশন হচ্ছে নাইকুয়েস্ট রেটে 20%, এটা একটা ইনফরমেশন, আর বের করতে হবে এফ অফ এস এর ভ্যালু। আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোয়ান্টাইজেশন লেভেল 1024 লেভেল দেওয়া আছে।
তাহলে সেখান থেকে বের করতে হবে। আর এখানে কি চাওয়া হয়েছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ বাইনারি পালসেস রিকোয়ার্ড টু এনকোড ইচ স্যাম্পল। তার মানে এখানে নাম্বার অফ বিটস পার স্যাম্পল বের করতে বলা হয়েছে, অর্থাৎ স্মল এন এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে স্মল এন এর ভ্যালু আমরা বের করব। তারপরে এখানে সিতে কি বের করতে বলা হয়েছে, ডিটারমাইন দ্য বাইনারি পালস রেট। পালস রেট, পালস বাইনারি রেট, বাইনারি বিট রেট। বাইনারি মানে বিট, আর রেট মানে তো রেটই, দ্যাট মিনস বাইনারি বিট রেট, দ্যাট মিনস বিট পার সেকেন্ড বের করতে হবে। আর বিট পার সেকেন্ড আমরা যখনই বলি তখনই আমাদের মনে হয় আরবির কথা, তার মানে এখান থেকে আমাদের আরবি বের করতে হবে। আর এখানে কি করতে বলা হয়েছে, অফ বাইনারি কোডেড সিগন্যাল অ্যান্ড দ্য মিনিমাম ব্যান্ডউইথ। এখানে মিনিমাম ব্যান্ডউইথ বের করতে হবে, কিন্তু মিনিমাম ব্যান্ডউইথ অফ টু ট্রান্সমিট দ্য সিগন্যাল। একটা চ্যানেলের মধ্য দিয়ে সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য যে আমাদের রিকোয়ার্ড মিনিমাম ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথটা এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে আমরা এবার আসি যে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এখানে এফ অফ এম এর ভ্যালু দেওয়া আছে, ইনফরমেশন সিগন্যালের অথবা টেলিভিশন সিগন্যালের ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ এফ অফ এম এর ভ্যালু দেওয়া আছে। সেখান থেকে আমাদের 2 নম্বরে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি এফ অফ এন এর ভ্যালু, এফ অফ এন এর ভ্যালু বের করা। তাহলে এফ নাইকুয়েস্ট এর ভ্যালু আমরা বের করলাম অ্যাট লিস্ট, মিনিমাম অথবা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে। এই যে আমাদের মিনিমাম লিমিট এফ অফ এম এর দ্বিগুণ রেটে আমাদের স্যাম্পল করতে হবে, এটাই ছিল নাইকুয়েস্ট থিওরাম। তাহলে নাইকুয়েস্ট থিওরাম থেকে যে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি পাচ্ছি সেটাই হচ্ছে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে 4.5 মেগাহার্টজ ছিল এফ অফ এম এর ভ্যালু। সেখান থেকে আমরা এফ নাইকুয়েস্টের ভ্যালু বের করলাম 9 মেগাহার্টজ, এবং সেখান থেকে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করতে পারি এফ অফ এস ইকুয়াল টু, আমাদের এখানে 20% মোর বলা হয়েছে, যে নাইকুয়েস্ট রেট যেটা বের হয়েছে, অর্থাৎ এই যে 9 মেগাহার্টজ যেটা বের হয়েছে তার 20% বেশিতে আমাদের স্যাম্পল করতে হবে। তাহলে আমরা যদি 100% ধরতাম, তাহলে আমাদের যে নাইকুয়েস্ট রেট আর স্যাম্পলিং রেট সেটা সমান হতো। আমরা যদি বলতাম যে নাইকুয়েস্ট রেটের 100% রেটে স্যাম্পল করতে হবে, তার মানে নাইকুয়েস্ট রেট আর স্যাম্পল রেট দুইটা সমান, কিন্তু এখানে তা বলা হয়নি, বলা হয়েছে তার থেকে 20% বেশি। তাহলে 100 প্লাস 20, দ্যাট মিনস 120, আর যেহেতু 1% আছে দ্যাট মিনস এটাকে আমি 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে দ্যাট মিনস 1.2 চলে আসবে, এখন আর পার্সেন্ট থাকলো না আমাদের এখানে। যখন আমরা 20% বলছি, দ্যাট মিনস 20 ডিভাইডেড বাই 100 বলছি, আর তার সাথে আমাদের নাইকুয়েস্ট রেটের সমান রেট যদি হতো তাহলে এটা 100 হতো। আমরা তা করছি না, আমরা বলছি তার থেকে আমাদের 20% বেশি রেটে করতে হবে। তাহলে সেই কারণে আমরা 100 প্লাস 20, দ্যাট মিনস 120 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজের জন্য 100 এসছে, ডিভাইডেড বাই 100, সেখান থেকে আমরা পেয়েছি 1.2। তাহলে এখানে আমরা কি করলাম, আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, আমাদের নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল 9 মেগাহার্টজ, আর তার সাথে 1.2 মাল্টিপ্লাই করে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করলাম। তাহলে এটা কিভাবে বের করেছি, আমরা যদি বলতাম 100% রেটে আমাদের স্যাম্পল করতে হবে, তাহলে স্যাম্পলিং রেট আর নাইকুয়েস্ট রেট দুইটা সমান হইতো, অর্থাৎ 9 মেগাহার্টজ হইতো। আমরা তা করছি না, আমরা বলছি এখানে তার থেকে 20% বেশি রেটে করতে হবে। তাহলে এখানে আমরা নিয়ে আসলাম 100 প্লাস 20, দ্যাট মিনস 120, আর যেহেতু পার্সেন্ট আছে সে কারণে আমাদের এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট মিনস এখান থেকে আমরা পেলাম 1.2। এই কারণেই আসলে 9 মেগাহার্টজকে 1.2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। মাল্টিপ্লাই করার কারণেই আসলে আমাদের এই 10.8 মেগাহার্টজটা এসছে, যেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার আমাদের 2 নম্বরে কি বের করতে হবে, n ইকুয়াল টু হোয়াট, নাম্বার অফ স্যাম্পল পার সেকেন্ড, এটা বের করতে হবে। তাহলে আমরা এটা বের করার জন্য আমরা জানি যে আমাদের ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু l, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে l এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 1024। এখন লেভেলটা অনেক বেড়ে গেছে, কোয়ান্টাইজেশন লেভেলটা অনেক বেড়ে গেছে। আগে যখন আমাদের 64 অথবা 128 কিংবা 256 ছিল, তখন কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পেরেছি। যেমন আমরা যখন 2 টু দি পাওয়ার 6 বলেছি, তখন আমরা বুঝেছি যে এটা 64 কোয়ান্টাইজেশন লেভেল বোঝাচ্ছে। আমরা যখন 128 বলেছি, তখন খুব সহজে আমরা বুঝে গেছি যে এটা আসলে 2 টু দি পাওয়ার 7, যেখানে n এর ভ্যালু 7,
সেটাকে বোঝাচ্ছে। আসলে এই যে n, এই n স্মল n এটার ভ্যালু আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করছি সেটা যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে বোঝার জন্য সবকিছু আমরা একটু মুছে ফেলি। তাহলে এখানে এই n এর ভ্যালু আমরা ক্যালকুলেট করছি মূলত এভাবে, যে log 2024, এই যে এখানে এটা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, তাহলে log 2l এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন লেভেল। তাহলে এখানে যেহেতু n হচ্ছে 2 এর পাওয়ার, nটা হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে n থাকে, সে কারণে আমরা এখানে যে লগটা নিয়েছি সেই লগের বেস হচ্ছে 2, ঠিক আছে। তাহলে সেখানে আমরা যদি log 2024 এটা ক্যালকুলেট করতে চাই, 1024 কে log বেস 2 এর হিসেবে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে log 10 1024 ডিভাইডেড বাই log 2। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে আলটিমেটলি আমরা স্মল n এর ভ্যালু পাবো 10। তাহলে সেটাই আমরা এখানে বসালাম যে n ইকুয়াল টু স্মল n, অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল, নাম্বার অফ বিটস পার স্যাম্পল, স্মল n ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিট রেট বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে আমাদের সি এর রিকোয়ারমেন্ট, আমাদের বিট পার সেকেন্ড অথবা বাইনারি পালস রেট অথবা বিট রেট আরবি। তাহলে আরবির ভ্যালু আমরা জানি, ফর্মুলা আমরা জানি যে স্মল n, এখানে ক্যাপিটাল n না স্মল n হবে, স্মল n ইন্টু এফ অফ এস। তাহলে স্মল n এর ভ্যালু হচ্ছে টি 10, এফ অফ এস এর ভ্যালু হচ্ছে 10.8 মেগাহার্টজ। তাহলে সেখান থেকে আমরা বিট রেট আরবির ভ্যালু বের করলাম। এখন এখান থেকে মিনিমাম ব্যান্ডউইথ এটাও চাওয়া হয়েছে, তাহলে মিনিমাম রিকোয়ার্ড ব্যান্ডউইথ বি এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি আরবি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এটা আরেকটা ফর্মুলা যে মিনিমাম ব্যান্ডউইথ, এটা আমরা বের করতে পারি আরবি ডিভাইডেড বাই 2। এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে আমরা বিট রেট থেকে কিন্তু ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট বের করেছি আগে। সেটা কেমন ছিল? আমরা বিট রেট থেকে ব্যান্ডউইথ বের করেছি কিভাবে, সেখানে আমরা বলেছিলাম what will be the bandwidth of this binary encoded signal, ঠিক আছে। what will be the bandwidth, এখানে bandwidth এর আগে আমরা মূলত যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে required, কি পরিমাণ ব্যান্ডউইথের প্রয়োজন হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট জানতে চাচ্ছি। রিকোয়ার্ড অথবা ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, আমাদের কি পরিমাণ ব্যান্ডউইথ প্রয়োজন হবে, ম্যাক্সিমাম রেঞ্জটা আমরা জানতে চাচ্ছি। সে কারণে বিট রেটকে আমরা কিন্তু সরাসরি ব্যান্ডউইথে প্রকাশ করে দিয়েছি, ঠিক আছে। আমরা জানি যে আমরা যখন সিগন্যালটাকে স্যাম্পল করি তখন কিন্তু দ্বিগুণ রেটে আমরা স্যাম্পল করি, তার মানে আমাদের এখানে দ্বিগুণ কিন্তু করা আছে, ম্যাক্সিমাম যখন বলছি তখন দ্বিগুণ রেটে কিন্তু অলরেডি স্যাম্পল করা আছে। আর আমরা যদি বলি যে মিনিমাম, তাহলে কি হবে, দ্বিগুণ করা যাবে না। তাহলে এটাকে যেহেতু স্যাম্পল করেছি দ্বিগুণ রেটে, তাহলে মিনিমাম রেটটা কি হবে, আমাদের দ্বিগুণ রেটকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের মিনিমাম ফ্রিকোয়েন্সি রেঞ্জটা চলে আসবে। তাহলে আমাদের এখানে 108 মেগাবিট পার সেকেন্ড এটা হচ্ছে বিট রেট। তাহলে এখান থেকে যদি আমরা ব্যান্ডউইথ বের করি, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অথবা রিকোয়ার্ড ব্যান্ডউইথ বের করি, তাহলে সেই রিকোয়ার্ড ব্যান্ডউইথ হচ্ছে 108 মেগা হার্টজ, এটা হচ্ছে রিকোয়ার্ড অথবা ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে 100 মেগাহার্টজ এখানে কিন্তু স্যাম্পল করা আছে, অর্থাৎ দ্বিগুণ রেটে স্যাম্পল করা হচ্ছে। তাহলে আমরা যদি মিনিমাম রেট বলি অথবা মিনিমাম ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট বলি, তাহলে আমাদের কি করব, এই 108 মেগাহার্টজকে 2 দিয়ে ডিভাইড করব, কেননা আমরা জানি যে এটাকে আসলে দ্বিগুণ রেটে স্যাম্পল করা আছে, ঠিক আছে, দ্বিগুণ রেটে স্যাম্পল করা আছে। তাহলে আমাদের সিগন্যালের যে মিনিমাম ব্যান্ডউইথ, সেটা কি প্রয়োজন হবে, এফ অফ এম। তাহলে এফ অফ এম আমরা কিভাবে বের করতে পারবো, 2 দিয়ে ভাগ করে, এফ অফ এস কে আমরা 2 দিয়ে ভাগ করে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট, আর এটাকে যখন আমরা 2 দিয়ে ডিভাইড করব তখনই আমাদের সিগন্যালের মিনিমাম রিকোয়ারমেন্ট বের হয়ে যাবে। এটা কিন্তু সিগন্যালের শুধুমাত্র সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছি না, আমরা এই সিগন্যালকে যখন আমরা একটা লিঙ্ক অথবা একটা মিডিয়ার মধ্য দিয়ে ট্রান্সমিট করছি তখন তার মিনিমাম যে ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট সেটার কথা বলা হয়েছে। এখানে এফ অফ এম বলতে আমাদের মনে হচ্ছে যে এটা তো আসলে সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বোঝানো হচ্ছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ। তাহলে এখানে মিনিমাম ব্যান্ডউইথের সাথে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিকে আমরা কিভাবে রিলেট করছি, আসলে দুটো আলাদা জিনিস। আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের
একটা সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য আমাদের প্রয়োজন হবে, অথবা ম্যাক্সিমাম রেঞ্জ যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 100 মেগাহার্টজ। তবে এখানে জানতে চাওয়া হয়েছে মিনিমাম কতটুকু ব্যান্ডউইথ হলে আমাদের সিগন্যালটা যেতে পারবে। তাহলে সেই মিনিমাম রেঞ্জটা আমরা বের করার জন্য আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করেছি। ঠিক আছে? তাহলে এখানে আমাদের ইনফরমেশন সিগন্যাল যেটা, তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অর্থাৎ মিনিমাম রিকোয়ার্ড ব্যান্ডউইথ কিন্তু এখানে আছে, মিনিমাম ব্যান্ডউইথ আছে। আর যদি আমরা বলি রিকোয়ার্ড অথবা ম্যাক্সিমাম, তখন কিন্তু আমরা 108 মেগাহার্টজকেই বুঝবো। আর আমরা যদি বলি মিনিমাম, তখন আমাদের 108কে 2 দিয়ে ডিভাইড করতে হবে, কেননা এখানে সিগন্যালটাকে অলরেডি 2 দিয়ে ডিভাইড করেই কিন্তু স্যাম্পল করা হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা মিনিমাম রিকোয়ার্ড ব্যান্ডউইথ বের করতে পারি, সেটা আমরা বের করলাম। এখানে পরের যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আমরা পার্ট 3 শুরু করব। আজকে এই পর্যন্তই। আমরা পার্ট 3 তে আমরা বাকি ম্যাথগুলো দেখার চেষ্টা করব।